আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আহ, আমরা আজকে যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইয়া আমাদের সাস্টের কোশ্চেন ব্যাংক সলভিং। সাস্টের কোশ্চেন ব্যাংক সলভিংটা আলাদা করে কমপ্লিট করার একটা কারণই হচ্ছে যেন সাস্টের স্পেসিফিক কোশ্চেন প্যাটার্নটা আমরা ধরতে পারি। ইভেন তোমরা জানো যে 20 সালের পর থেকে মেইনলি যখন সাস্টটা আর কি গুচ্ছের ভিতরে চলে যায়, তখনও ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ম্যাথ বা যে কোনো একটা পোর্শনের কোশ্চেন কিন্তু সেপারেটলি সাস্ট থেকে করা হইতো। এবং এরকম একটা ধারণা প্রচলিতই ছিল যে সাস্ট থেকে যে অংশের কোশ্চেনটা করা হইতো সেইটা কোয়াইট একটু প্যাঁচানো হইতো বা একটু হার্ড হইতো, এরকম টাইপের একটা কথা। এছাড়াও যাবতীয় কোশ্চেন মডারেশনটাও সাস্টের মানে মডারেশনের ক্ষেত্রেও সাস্ট যুক্ত থাকতো এমন। সো এইবার যখন এই পরিবর্তিত সময়ের ভিতরে সাস্ট সেপারেট হয়ে গেছে, তখন আমরা সাস্টের প্রিভিয়াসলি যত সকল কোশ্চেন সাস্ট আর কি কমপ্লিট করাইতো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা শুরু করছি। ঠিক আছে, সেই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে আমরা ফুল মানে প্রত্যেকটা পেপারের উপর সেপারেটলি বা ডেডিকেটেড কিছু ক্লাস রেকর্ড করার চিন্তা করছি, যেটা আমাদের শুধুমাত্র সাস্টের মানে কোশ্চেনকে এবং কোশ্চেন ব্যাংককে ফলো করে। ঠিক আছে, সো আমাদের মানে সাস্টের এক্সাম আসতে বেশ কিছুটা এখনও লেট আছে, বাট যখন তুমি স্পেসিফিক একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতেছো, তখন তোমাদের একটু মাথায় রাখা উচিত যে আমাদের আসলে স্ট্যান্ডার্ডাইজেশন যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের সাথে সাথে একটু কাস্টমাইজ প্রিপারেশনও নিতে হয়। কাস্টমাইজ প্রিপারেশন মানে আমরা যেন স্পেসিফিক ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন সেটা ধরতে পারি এবং সেখান থেকে কিছু কোশ্চেনের উত্তর করতে পারি। এবং সেই তালিকায় রাখতে গেলে সাস্টের মতন একটা জায়গাতে এমন কিছু ধরনের কোশ্চেন হয়, হ্যাঁ এমন কিছু ধরনের কোশ্চেন হয় যেটা একটু মানে কেমন বলবো যে আমাদের গদবাঁধা নিয়মের থেকে একটু ডিফারেন্ট। ইভেন তোমাকে হচ্ছে যে পরীক্ষার হলে যে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য এনাফ এই টাইপের এমন কিছু। সো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা এটার সাথে যেমন পরিচিতও হতে পারবো, আশা করা যায় এখান থেকে উত্তর করার মতন কিছুটা আমাদের ক্যাপাবিলিটিও ক্রিয়েট হবে। সো চলো আর কথাবার্তা না বাড়ি, আমরা ফার্স্ট পেপারের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আমাদের সাস্টের যেই ধরনের কোশ্চিন আসছে সেই ধরনের কোশ্চিন প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করা শুরু করি। ঠিক আছে, এখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। সো হোপসো তুমি তোমার মানে প্রথমেই আমরা শুরু করবো 2 নাম্বার চ্যাপ্টার, তারপরে 3, তারপরে 4, এরকমভাবে এগোবো। আশা করি তুমি তোমার জায়গাতে যেখানে যদি কোনো বেশি প্রবলেম থেকে থাকে তুমি ডিরেক্ট সেখানে যেতে পারো, অথবা যদি তুমি চাও যে আমরা ফুল কোশ্চিন ব্যাংকটাই সলভ করাটা দেখবো, তাহলে তুমি হচ্ছে একেবারে আমার সাথে শুরু করতে পারো। ইভেন সাথে থাকো, ইনশাল্লাহ উপকার পাবা। সো চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, সো প্রথমে আমরা অধ্যায় 2 বা আমাদের যে গুণগত রসায়ন অধ্যায়টা, সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করা শুরু করব এবং সেই অধ্যায়টা নিয়ে আসলে দেখব। আম, দেখো ডিরেক্ট হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ইভেন তুমি জানো যে সাস্টের যখন কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করতেছি, তখন অবভিয়াসলি আমাদের কাছে একটা ক্যালকুলেটর তারা একেবারে হেল্পিং হ্যান্ড হিসেবে দিয়ে দিবে। ইভেন খুব সত্য কথা কিন্তু ভাই একটা, যে হাতে একটা ক্যালকুলেটর থাকার জন্য থাকা মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নয় অ্যাসপিরেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাছে সিম্পল বলতে গেলে যে তাদের জন্য একটা আসলে ভরসার জায়গা থাকা, তাই না? এই কথাটা আশা করি তুমিও মানো। সো যাই হোক, আসো দেখি আমরা প্রথমে বলতেছে আমাদের যে আয়নের ম্যাগনেটিক মোমেন্ট কত। এটা কিন্তু মানে সাস্টের কোশ্চিন এছাড়াও এটা আমাদেরকে পড়ানো হইতো, শর্ট সিলেবাসের ভেতরেও পড়ানো হয়। এই ম্যাগনেটিক মোমেন্ট মিউ নির্ণয় করার একটা উপায় আছে। মিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের রুট ওভার এন ইন্টু এন প্লাস টু, এইরকম একটা ভ্যালু। ওকে, এটা তুমি মাথায় রাখবা। ম্যাগনেটিক মোমেন্ট কোনো একটা যদি আমরা আয়নের জন্য নির্ণয় করি, কোনো আয়নের ম্যাগনেটিক মোমেন্টের জন্য, কোনো আয়নের ম্যাগনেটিক মোমেন্ট মোমেন্ট আয়নের জন্য, ঠিক আছে, সেটা কত হয় বলো? মিউ এন ইন্টু এন প্লাস টু। এই ভ্যালুটা কীভাবে আসবে চলো আমরা সেটা দেখি একটু। এবং এনটার মানে কি আসলে? এখানে এন ইজ ইকুয়ালস টু হচ্ছে মানে ভ্যালেন্স শেলে বা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। সো আমরা যদি ফেরামকে এখানে এভাবে কমপ্লিট করি, ফেরামটা কত বলছে আমাদের? 3 আয়ন না ভাইয়া? ফেরাম Fe3+, মানে কত সেটা? 23। 23 মানে যদি তুমি আর্গন নিয়ে নাও, মানে 18, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে থাকবে হচ্ছে ভাইয়া 3d5 এবং 4s2, 4s0, 2 কেন? সো ডিতে আমার অরবিটাল সংখ্যাও 5টা, এখানে ইলেকট্রন আছেও 5টা। তার মানে স্পেসিফিক্যালি আমরা বুঝতে পারতেছি যে এখানে আমার অযুগ্ম ইলেকট্রন আছেই কয়টা? 5টা। সো এই ভ্যালুটা কত আমাদের? এন এর ভ্যালুটা 5। এখন এই 5-এর ভ্যালুটা আমরা এখানে জাস্ট বসায় দিই, তাহলে আমি পাই হচ্ছে 5 ইন্টু 5 প্লাস 3, 2 সরি 3 কেন, তার মানে এটা হচ্ছে 5 সাথে 35, রুট ওভার 35, রুট ওভার 36 হইলে এটা কত হয়ে যেত আমাদের? এক্স্যাক্টলি 6 হয়ে যেত। রুট ওভার 35 মানে হচ্ছে জাস্ট 10 টু 6, 6-এর থেকে একটু কম, মানে 5 পয়েন্ট সামথিং একটা ভ্যালু। সো এখানে আমাদের খুব রিলিভেন্ট একটা ভ্যালু সব থেকে ই, তাই না? আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ভাই ই। তোমার কাছে কিন্তু ক্যালকুলেটর আছে, তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে উত্তর বের করে ফেলতে পারবা, নো ইস্যুস। আমি তোমাকে ডিরেক্টও দেখালাম।
ক্লিয়ার? পারা যাবে না? এই সো এমন হচ্ছে আমাদের এখানকার উত্তরটা। হয়েছে না ভাইয়া? ওকে, পরের কোশ্চেন দেখো। এখানে কিন্তু কখনো তুমি আসলে এখানে মিউ ইন্টু মিউ প্লাস মানে এন ইন্টু এন প্লাস অনও দেখতে পারো। এই ফর্মুলাটা আমি আর একটু বলে দিই, এন ইন্টু এন প্লাস অনও দেখতে পারো। অনেক সলভের ভিতরে আবার এন ইন্টু এন প্লাস অনও দেওয়া। সো যেটাই করো না কেন, এটা করলেও তোমার রিলিভেন্ট উত্তর ওই 5.48 এর কাছাকাছি হবে, ঠিক আছে? বাট সঠিক বেশি সেটা হচ্ছে আসলে এইটা। ওকে, সো আমরা এটাকেই করবো। দেখছো, এটাই বললাম। তো আশা করি তুমি যখন থিওরি পড়ছো তখন এরকম ম্যাগনেটিক মোমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে বা বোর ম্যাগনেটক নির্ণয় করার ক্ষেত্রে কখনো আশা করি যে তোমাকে কখনো কমপ্লিট করানো হয় নাই সেকেন্ড চ্যাপ্টারটাতে, মানে আমাদের গুণগত রসায়ন অধ্যায়টাতে, তাই না? আচ্ছা, তো যাই হোক, চলো আমরা পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা দেখো, একটা কনসেপচুয়াল কোশ্চেন। বলতেছে কোন ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। আচ্ছা, সো আমরা জানি যে একটা মানে আমাদের যে আকার, পারমাণবিক আকারটা বা পারমাণবিক আকার বলতে যে ব্যাসার্ধের কথা বলতেছি, সেটা যদি আমরা একটা পর্যায়ের বাম থেকে ডানে যাই, একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তাহলে একরকম হয়, উপর থেকে নিচে আসি তাহলে একরকম হয়। বাম থেকে ডানে গেলে হচ্ছে আমাদের কি হয় ভাই বলো তো? কমে। উপর থেকে নিচে আসলে কি হয় বলো? বাড়ে। এমন কমে বাম থেকে ডানে, উপর থেকে নিচে আসলে কি হয়? বাড়ে, এমন ঘটনা ঘটে। সো ফার্স্ট অফ অল এখানে যেহেতু কোনো আয়নের আকারের কথা বলেনি, এটা কিন্তু আয়ন না, দেখো ডিরেক্ট হচ্ছে যে মৌলের কথা বলছে। সো মৌলের চিন্তা করতে গেলে যার গ্রুপ সংখ্যা নিচে সে তো বড় হবেই। সো তার সাথে আমার সম্পর্ক নাই প্রথমত। যেমন ধরো এই যে সর্বহিত শক্তি স্তর এখানে কত? 3, এখানে কত? 3, মানে এরা হবে না, এরা হবে না, এরা তো ছোট হইতে পারে না, এরা অবশ্যই এরা দুইজন মাস্ট বি বড়, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে দেখো সর্বোচ্চ হচ্ছে আমাদের 2, গুড 2, 2, এই যে 2, এই 2টা যদি দিকে তুমি লক্ষ্য করো তাহলে 1:2:2 2p2, 2p2 ইলেকট্রন সংখ্যা কয়টা আমাদের? এটা হচ্ছে কার্বনের, মানে 6টা টোটালে ইলেকট্রন সংখ্যা। তারপরে 7 আছে কোথায়, মানে নাইট্রোজেন কোথায়? এই যে ইতে, ই নাম্বার অপশনে আছে হচ্ছে এরকম। আর বিতে আছে দেখো ভাইয়া 1:2:2 2p4 8। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে ডানে গেলে আকারটা ছোট হবে এবং সব থেকে কম যেটা চাইছে সেটা অবশ্যই, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে সব থেকে ডানে যেটা সেই মৌলটা, লাইক এটা হচ্ছে এই যে এইটা। সব থেকে ডানে কোনটা? এই যে এইটা 2p4, মানে অক্সিজেন। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো সঠিক উত্তরটা আরামসে আমরা এমনি বের করতে পারবো। বুঝা গেছে না? এই ক্লিয়ার? ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যাই। কোশ্চেনটাতে আমাদের দেখো ভালো করে, এটা একটা বর্ণালী রিলেটেড ম্যাথ, বাট স্টিল ইম্পর্টেন্ট। দেখো কি বলতেছে, লিথিয়াম আয়ন Li2+, এই লিথিয়াম আয়নের চতুর্থ স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন ধাপান্তরিত হলে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? এমন এখানে আর এইচ এর ভ্যালু এভাবে মিটার ইনভার্সে দেওয়া। আমরা চাইলে মিটার ইনভার্স বা সেন্টিমিটার ইনভার্স যে কোনোটা তুমি এটা নিয়েও করতে পারো। এছাড়াও তুমি যদি যে ভ্যালুটা জানো যে নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ is equals to RH Rydberg constant 1/n1 square minus 1/n2 square, এমন না? সো আমরা এই ভ্যালুটা এরকম লিখতে পারি না ভাই, যদি সেন্টিমিটারে লিখি 109,678, তারপরে এই ক্যালকুলেশন যদি করে দাও তাহলে কোথায় আসলো সে? দ্বিতীয় শক্তি স্তরে আসছে 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এমন। এতটুকু ক্যালকুলেশন করে যদি তুমি চিন্তা করো যে উত্তরটা হয়ে যাবে, তাহলে একটু ভুল চিন্তা ভাবনায় আসো। কারণ এখানে আরেকটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাও হোপসো তোমরা জানো, যে এখানে যদি আমাদের পারমাণবিক সংখ্যা যদি হাইড্রোজেন না হয় অন্য কিছু হয়ে যায়, তাহলে একটা জেড স্কোয়ার গুণ হয়ে যায়। জেডটা কি? পারমাণবিক সংখ্যা। সো এই পারমাণবিক সংখ্যাটা কই থেকে পাবো? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কয়টা? এটা হাইড্রোজেনের মতন কাজ করতেছে, কজ এখানে ইলেকট্রন সংখ্যা মাত্র একটাই আছে, যেহেতু এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। বাট তার পারমাণবিক সংখ্যা কিন্তু হাইড্রোজেনের মতন এক না, সেটা কত? 3। দ্যাটস আমাদের এখানে জেড স্কোয়ার করতে হবে, মানে এখানে আমার একটা এক্সট্রা 3 স্কোয়ার গুণ করতে হবে। কি করছি? লিথিয়ামের পারমাণবিক সংখ্যাটাকে গুণ করে দিছি। এখন এই ভ্যালুটা তুমি ক্যালকুলেশন করো। আমি তোমাকে জাস্ট ক্যালকুলেশনটার একটা সিম্পল ওয়ে দেখাই দিই। ধরো আমরা এখানে ক্যালকুলেটারে কি লিখবো? 109,678 ফার্স্ট লিখলা, এরপরে ব্র্যাকেট দিলা একটা, গুণ আর দেওয়ার প্রয়োজন নাই। এটা কত আছে আমাদের? 4 না, মানে আলটিমেটলি এই ভ্যালুটা 4, এটা কত? 16। সো আমি এটা করবো যেটা 4 ইনভার্স, মানে আমি ক্যালকুলেটার দিয়ে ডিরেক্ট 4 ইনভার্স মাইনাস হচ্ছে আমাদের কত ভাই? 16 ইনভার্স। দেখছো এই পার্ট 2 করে ফেললাম, ইনটু আবার কত? 9। এই ভ্যালুটা, যে ভ্যালুটা আসছে এটা তো ইনভার্স, এখানে তো আমরা 1/λ করতেছিলাম, তো আমাদের ল্যামডা করলে যে ভ্যালুটা আসবে সেটাকে ইনভার্স করে দিতে হবে না? সো আমি আবার করব হচ্ছে অ্যান্সার ইনভার্স। সো আমাদের ভ্যালুটা চলে আসছে 5.4 ইন্টু 10⁻⁻6 -6 যেটা, সেটা সেন্টিমিটারে, কজ আমি 109,678 সেন্টিমিটার নিয়েছিলাম। তুমি মিটার ইনভার্সে চাইলে যে এটাকে ডিরেক্ট বসাতে পারো। সো এটা সমান আবার আমরা লিখতে পারি, এটাকে যদি 100 দ্বারা ভাগ করি মানে 10⁻⁻8 হয়ে যাবে। 5.4 ইন্টু 10⁻⁸ মিটার, এত। সো আমাদের সঠিক উত্তর আসবে হচ্ছে এইটা। দেখো তো আমাদের রিলেভেন্ট কোনো উত্তর আছে? 5.4 ইন্টু 10⁻⁸, এই যে সি নাম্বার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? সহজ না ভাইয়া? সিম্পল। আচ্ছা,
আসো দেখি পরেরটাতে যাই। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের দেখো কেমন বলে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি বিকিরণ করবে, এবং সেটা আমাদের অ্যাংস্ট্রমে, প্রত্যেকটাই আছে হচ্ছে অ্যাংস্ট্রম এবং ন্যানোমিটার এটা দিয়ে। চলো উত্তরটা যদি আমরা করে ফেলি, আমাদের চেয়েছে কি কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করবে। হ্যাঁ, মানে হচ্ছে যে আমাদের ওই ল্যামডার ভ্যালু বের করতে হবে। সো নিউ বার ইজ ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে 1/λ, হুইচ মিনস RH 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। এই তো হচ্ছে টোটাল ক্যালকুলেশন। সো RH এর ভ্যালু যদি বসাও 109,678 সেন্টিমিটার ইনভার্স দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর, মানে এখানে 1 আর মাইনাস হচ্ছে 1/4। এই ভ্যালুটাই উল্টে যাবে, কজ আমাকে তো ল্যামডার ভ্যালু লাগবে। তো এই ভ্যালুটাকে যদি আমরা উল্টায় দিই, আসলে ওই একই ক্যালকুলেশনে যদি আমরা এরকমভাবে নেই, এখানে তো 9 লাগবে না আমাদের। আচ্ছা, তাহলে ইনভার্স 1 এটা হচ্ছে আমরা করব যেটা 1 মাইনাস এত। সো এই ক্যালকুলেশনটা যদি আবার আমরা উল্টায়া দেই, তাহলে আসে হচ্ছে ভাইয়া 1.21 10⁻⁻5 সেন্টিমিটার। হ্যাঁ, সো আমরা যদি সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রম, মানে ধরো আমরা যদি মিটার থেকে অ্যাংস্ট্রমে যাই, তাহলে আসলে 1 মিটার সমান 10⁻10 অ্যাংস্ট্রম, অথবা 1 মিটার সমান 10⁻9 ন্যানোমিটার এমন। সো আমরা যদি এটাকে 10⁻9 দ্বারা মাল্টিপ্লাই, মানে এটা তো সেন্টিমিটার ভাই, এটা মিটার না। হ্যাঁ, এটা সেন্টিমিটার করলে, মানে মিটার করলে কত হয়ে যেত আমাদের 1.21 ইন্টু 10⁻⁻7 মিটার এমন হইতো। এন্ড এটাকে যদি আমরা অ্যাংস্ট্রমে নিয়ে যাই, মানে 10⁻10 দ্বারা গুণ, তাহলে আমাদের কত হয়ে যাবে 1210 অ্যাংস্ট্রম, এরকম না? বা এর পরের যেটা ভ্যালু ছিল সেরকম। তাহলে 1215 অ্যাংস্ট্রম হয়। সেখানে আমাদের 1215 অ্যাংস্ট্রম মানে 1215 ন্যানোমিটার অবশ্যই না। তাহলে 1200 অ্যাংস্ট্রমটাই হচ্ছে মোস্ট রিলেভেন্ট। তাহলে সঠিক উত্তর কোনটা আমাদের? ডি। বুঝছো, 1210 বা 1200 এটাই হচ্ছে আমাদের মোস্ট রিলেভেন্ট উত্তর। তার মানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? ডি নাম্বারটা। শেষ না? এই সো এককগুলা ট্রানজেকশন করতে পারাটাতে তুমি যতটা বেশি পারদর্শী বা পটু হবা, হোপসো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না মানুষজন অবশ্যই আমরা ভালো মতন এটা শিখে রাখবো, তাই না? এগুলো তো আমরা জানি না ভাই, বলো। এক অ্যাংস্ট্রম সমান আসলে কত? 10⁻10, হ্যাঁ 10⁻10 মিটার। আর 1 ন্যানোমিটার সমান হচ্ছে আমাদের 10⁻9 মিটার। এই হচ্ছে এদের ভ্যালুস। আচ্ছা, আসো দেখি আমরা পরের কোশ্চেনে যাই। এখানে বলতেছে যে একটা মৌলের শেষের 3টা অরবিটালের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে এমন দেওয়া। ওকে, সো আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা আসলে কমপ্লিট করতে চাই, শেষের 3টা ইলেকট্রন বিন্যাস দেখো, এটা বোঝাই যাচ্ছে ডি অরবিটালের একটা মৌল। এখন বলতেছে মৌলটির পারমাণবিক সংখ্যা কত, এই মৌলটার পারমাণবিক সংখ্যা কত হবে। সো এই মৌলটার পারমাণবিক সংখ্যা, ডি অরবিটালের একটা মৌল, অবভিয়াসলি আমরা জানি যে আমাদের ডি অরবিটাল যখন শুরুও হয় তখন 1s2 2s2 2p6 3s2 3p6, 3p6 এর পরে তারপরে 3 ডির ভিতরে ইলেকট্রন যাবে 4s2 তে যাওয়ার পরে, ব্যাপারটা এরকম। তার মানে অতটুকু গেছে, এটা যেহেতু ডি অরবিটালের এবং 4 মানে 4 নাম্বার পর্যায়ের মৌল, তার মানে এটা আমরা বুঝতেই পারতেছি এখানে 4p6 পর্যন্তও গেছে। 4p6 মানে হচ্ছে আমাদের আমাদের যে আর্গনের পরে ক্রিপ্টন আছে না, এই ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা সেটা কত হয় আমরা তো জানি। এই যে আমাদের হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন, তারপরে হচ্ছে আর্গন, তারপরে হচ্ছে ক্রিপ্টন, তারপরে জেনন না এমন। সো এটা আমাদের 2, এটা কত হয় বলো? 10, এটা হয় হচ্ছে আমাদের 18, হ্যাঁ 18, এটা হয় হচ্ছে আমাদের 36। সো এই যে 4p6 পর্যন্ত আসলে 36, এটাই বোঝাচ্ছে 4s2 4p6 মানে 36। তারপরে 5s2 তে যাওয়ার কথা ইলেকট্রন, বাট 5s2 না, যে 4p1 হলো, নো প্রবলেম। তাহলে 36 এর পরে আমাদের ইলেকট্রন আসলে থাকলো কয়টা? 5টা না আলটিমেটলি? তাহলে 36 + 5 মানে আমাদের কত আলটিমেটলি? 41 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। কত? 41। সো 41 ভ্যালুটা কোথায় আছে আমাদের? সিতে। সঠিক উত্তর হচ্ছে সি। বুঝাই গেছে কি জিনিসটা? এই ক্লিয়ার না? ওকে, এখন চলে আসো তাহলে আমরা পরেরটাতে যাই। এখানে বলতেছে যে আমাদের কোয়ান্টাম সংখ্যার কোনটা সম্ভব নয়। এই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ ভাই, মানে দ্রুততার সাথে করতে যেয়ে যেন এগুলো মিস না চলে যায়, যে কোনটা সত্য বা কোনটি সত্য নয়, কোনটি অসত্য নয়, এরকমও থাকতে পারে। সো যাই হোক, আমরা দেখি এন এল এম এর ম্যানু। আচ্ছা, এন এর মান যদি 4 হয়, এল এর মান তখন 2 হইতে পারে। হ্যাঁ পারে, 4 জন্য এল এর মান 2। এল এর মান 2 মানে আসলে কত বলো তো? L0 1 2, এল এর মান ডি। এম এর মান কি আমার -3 হইতে পারে 2 এর জন্য? অবশ্যই না, জিন্দেগিতে না। যে কোনো এম এর মানের মানে এম এর মান, যে কোনো
এল এর জন্য কত হয় বলো তো ভাইয়া? এম এর মানটা যে কোনো এল এর জন্য 0 সহ প্লাস মাইনাস এল অবধি, এমন না? 0 সহ প্লাস মাইনাস এল অবধি, তাহলে এটা -2 থেকে +2 পর্যন্ত যেতে পারে, বাট -3 যাওয়া সম্ভব নয়। তাহলে সম্ভব নয় কোনটা আসলে? এই তো সম্ভব নয়। এই আমাদের এই ভ্যালুগুলাই দেখতে হবে। আমরা এস এর মানের দিকেও যদি একটু তাকাই, এস এর মান সবগুলাই সম্ভব, প্লাস আপ অথবা মাইনাস আপ আছে, অবশ্যই সম্ভব। তাহলে আমাদের রিলিভেন্সি দেখতে হবে এন এল এম এর ভিতরেই খালি, ঠিক আছে? এন এর মান 4 হওয়ার জন্য এটা সম্ভব, বাদ বাকি দেখো সবগুলাই আসলে সম্ভব সম্ভব সম্ভব। ক্লিয়ার? এই এবার চলে আসো পরের কোয়েশ্চেনটা, বলে যে একটা জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করে সাদা অধক্ষেপ পড়ে, যা নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সহজ দ্রবণীয়। তাহলে জলীয় দ্রবণে কোন আয়ন উপস্থিত? ভালো কোয়েশ্চেন একটা। এই সাদা দ্রবণের সিলভার নাইট্রেট যোগ করে সাদা অধক্ষেপ পড়ছে মানেই সেটা হচ্ছে ক্লোরাইড, ঠিক আছে? এটাই কিন্তু সত্য। আচ্ছা, এই যে দেখো ক্লোরাইড এর সাথে যখন সিলভার যোগ করা হয়, সিলভার নাইট্রেট, তখন যে বিক্রিয়াটা ঘটায়, তারা বিক্রিয়া ঘটায় যেটা তৈরি করে সেটা কি বলো? সিলভার ক্লোরাইড প্লাস হচ্ছে নাইট্রেটটা যার সাথে থাকুক সিলভার ক্লোরাইড। এই যে সিলভার ক্লোরাইড আসছে না ভাই? এখন আমার কোয়েশ্চেন হলো যে এই যে সিলভার ক্লোরাইড তো আমরা পেয়ে গেছি, যা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে অদ্রবণীয়, কিছুই হয় না, সেটা আমাদের অধক্ষেপ আকারেই থাকে। এটার কিন্তু অধক্ষেপ পড়ে কি, কেমন অধক্ষেপ? সাদা। হ্যাঁ, আর তারপরে যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তখন আবার এখানে একটা কাহিনী ঘটে। সিলভার ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার ক্লোরাইডের একটা দ্রবণীয় কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করবে। অ্যামোনিয়াযুক্ত সিলভার ক্লোরাইডের একটা, এটা কি এমন হয়ে গেল আমাদের বলো? এটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার ক্লোরাইডের একটা কমপ্লেক্স ফর্ম, ঠিক আছে? সো এটা তাহলে আমাদের কোন আয়ন? অবভিয়াসলি আমাদের ই। বোঝা গেছে না? আচ্ছা, চলো পরেরটা। কোন উপমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় ব্যত্যয় হলে কোন নীতির উপর ভিত্তি করে সেটা পুনরায় সাম্যাবস্থা অর্জন করে? অবভিয়াসলি চোখ বন্ধ করে লাসা তেলের নীতি, এগুলো তো আমাদের জানা, এগুলো নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না। লাসা তেলের নীতি, তাই না? এমন এখানে কিন্তু তুমি দেখতে পাবা যে আমাদের কোনটা কোন সালের আসা কোশ্চেন, ঠিক আছে? সো সেপারেটলি যেহেতু সাস্টকে ডেডিকেটেড করে কোশ্চেনগুলো সলভ করানো, দ্যাটস ওয়াই মানে 20-এর পরে তো আর সাস্টের কোশ্চেনই নাই, মানে 20 থেকেই আসলে নাই। সো এই জন্য এরকমভাবে কোশ্চেনগুলো। আচ্ছা দেখো, পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36। একটা কিন্তু ট্রিকি কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু ট্রিকি, আমি বলেই রাখলাম কোশ্চেনটা যথেষ্ট ট্রিকি। আচ্ছা, কি বলতেছে? পানিতে এটা কত? 36। এটা 36 এটার কোন এককে বলবে হ্যাঁ বলো তো? অবভিয়াসলি গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম এককে। মানে 100 গ্রাম পানিতে 36 গ্রাম যদি লবণ দেই আমরা, তাহলে দ্রবণ টোটালে 136 গ্রাম হবে, কিন্তু সেটা কি হবে? সম্পৃক্ত হবে। আচ্ছা, এখন বলতেছে একটা পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। 200 গ্রাম দ্রাবকে না, কিন্তু 200 গ্রাম জলীয় দ্রবণেই অলরেডি আছে কত? 50 গ্রাম। দ্রবণটিকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ ব্যয় মানে দিতে হবে? আচ্ছা, তুমি বলো 200 গ্রামে আছে কত? 200 গ্রামে আছে কত? 200 গ্রাম দ্রবণের ভিতরে কত আছে? 50 গ্রাম অলরেডি আছে কত? 50 মানে 50 গ্রাম লবণ আছেই। তো তুমি এমন একটা জিনিস, সেটা হচ্ছে 200 গ্রাম তো দ্রবণ, তাহলে 200 গ্রাম দ্রবণের ভিতরে দ্রাবক কতটুকু আছে আসলে? দ্রাবক দ্রাবক 200 গ্রামের ভিতরে 200 মাইনাস অবভিয়াসলি 50, তার মানে দ্রাবক আছে হচ্ছে আমাদের 150 গ্রাম। এতটুকু না দ্রাবক ভাইয়া? অবশ্যই এতটুকু দ্রাবক। এখন কথা হলো 100 গ্রাম দ্রাবকের জন্য 36 গ্রাম সে নিতে পারে, 150 গ্রাম দ্রাবক কতটুকু নিতে পারবে সেটা আমরা বের করব। মানে 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি বা 100 গ্রাম দ্রাবকে সোডিয়াম ক্লোরাইড 36 গ্রাম থাকে। 1 গ্রামে কত থাকবে? 36 বাই হচ্ছে 100, আর 150 গ্রামের ভিতরে কত থাকবে? 36 গুণিত 150 বাই হচ্ছে 100, ঠিক আছে? এত এই ভ্যালুটা কত থাকে আমরা দেখে ফেলি। সো আমরা যে কাজ করব সেটা হচ্ছে 36 ইন্টু 1.5 করলেই তো হয়, তাই না ভাই? মানে হচ্ছে 54 গ্রাম। 54 গ্রাম 54 গ্রাম থাকবে, এটা আমরা বের করে ফেললাম। তো তুমি বলো যে 54 গ্রাম যে থাকবে, অলরেডি আছে কত? অলরেডি আছেই তো হচ্ছে আমাদের 50 গ্রাম লবণ। 50 গ্রাম লবণ আছেই না উপস্থিত, তার ভিতরে মানে 54 গ্রাম থাকলে সেটা সম্পৃক্ত হয়ে যেত। তো আছেই কত আমাদের? আছেই কত?
আছেই কিন্তু আমাদের মানে 50 গ্রাম, তার মানে আর 4 গ্রাম যোগ করলে সেটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে 4 গ্রাম। আমি তোমাকে এখানে একটা ভুল করার কথা বলে দিই, তুমি আসলে কোন ভুলটা করতে পারো। তুমি এটাকে দ্রাবক ভেবে 200 গ্রামকে দ্রাবক ভেবে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, ভাইয়া এখানে তো হচ্ছে আমাদের 100 গ্রামে 36 লাগে, তাহলে 200 গ্রামের জন্য কত লাগবে, 72 লাগবে, 50 আছে, তার মানে আর 22 দিব। দেখো ডগ ডগ করে একটা 22 উত্তর অপেক্ষা করতেছে তোমার জন্য। জাস্ট এই কাজটাই করে মেইনলি। তুমি যে পসিবল ভুলটা করতে পারো, ও পসিবল ভুলটা চিন্তা করে সেটার একটা অপশন জুড়ে দেয়, বুঝছো, যেন তুমি ওই পথে এগোলে সুন্দর করে ওটা দাগিয়ে দাও, বাট ওটা কিন্তু আসলে রিয়েল উত্তর না, ঠিক আছে। কারণ এইটা একটু বুঝতে হবে যে দিস ইজ দ্রবণ, এটা আমার সলিউশন, নট এটা আমার সলিউট, সরি সলভেন্ট, সলভেন্ট না, এটা এটা কি আমাদের সলিউশন। সো সলিউশনের ভিতরে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে, তো ওখানে আমাদের দ্রাবক তাহলে কতটুকু, 100 গ্রাম, 150 গ্রাম, সেটা বুঝতে হবে, ওটাই আমরা বের করছি প্রথমে। ক্লিয়ার না ভাইয়া? এমন এই একটু জিনিসগুলো ধরতে পারতে হয়, তাহলে আশা করি যে সাস্টের কোশ্চিনে আমাদের আটকানোর আর কিছু নাই। চলো পরের কোশ্চিনের দিকে যাই। দেখো একটা এবি যৌগের আণবিক ভর দেওয়া আছে, দ্রবণের দ্রাব্যতার গুণাঙ্কের ভ্যালুও দেওয়া আছে। এবি টাইপের যৌগের জন্য দ্রাব্যতার গুণাঙ্কের আদর্শ মান কত হবে বলো তো ভাইয়া, এসি স্কোয়ার, তাই না? এর ভ্যালুটা দ্রাব্যতার গুণাঙ্ক কেএসপির মান তো এটাই, এসি স্কোয়ার সমান আমরা কত বলতে পারি, 4.0 ইন্টু 10⁻⁻10, এমন বলবো না? আচ্ছা, তাহলে আমাদের এস এর ভ্যালুটা কত আসলে, এস ইজ ইকুয়ালস টু 4.0 ইন্টু 10⁻⁻10। এই ক্যালকুলেশন যদি আমাকে উইদাউট ক্যালকুলেটর করতে বলে, এটা কি কঠিন? কঠিন কিচ্ছু না। এটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, আবার এখানে কত করলে 2 ইন্টু 10⁻⁵ হয়ে যাবে মোল পার লিটার। কোয়েশ্চেনটা হয়ে যায় এরকম, 2 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার। এখন এটা তো মোল পার লিটার আছে, আমাকে যখন এই এককগুলো বের করতে বলছে সেটা আসলে গ্রাম পার লিটার ইউনিটে। কোন ইউনিটে বলো ভাইয়া, গ্রাম পার লিটার ইউনিটে। সো আমরা যদি এটা এখন গ্রাম পার লিটার ইউনিটে বের করতে চাই, তাহলে যৌগটার যে দ্রাব্যতা গ্রাম পার লিটার ইউনিটে, এই জন্যই কিন্তু আণবিক ভর দেওয়া। সো আমরা এটাকে জাস্ট এটা দিয়ে গুণ করে দিব, তাই না? 2 ইন্টু 10⁻⁵ ইন্টু যদি 140 করি, তাহলে সেটা চলে আসে গ্রাম পার লিটার ইউনিটে, গ্রাম পার লিটারই তো ভ্যালু। আচ্ছা, সো এই ভ্যালুটা কত আসে, আচ্ছা এটা করলে তো 280, তাহলে 280 যদি আমরা করি, 280, আচ্ছা লিখো আগে, ইন্টু 10⁻⁵, তাহলে যদি তুমি এখান থেকে দুইটা জিরো করে নাও, তাহলে 2.8 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার, এমন বলা যায় না? আশা করি এমন বলা যায় এবং তোমরা একমত হবা। 2.8 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার, এখানে 2.8 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার, কোথাও ইউনিট উত্তর নাই। আমরা দেখি আমরা ক্যালকুলেশনে ভুল করলাম নাকি। 280 ইন্টু 10⁻⁵, 2.8 ইন্টু 10⁻³ আমরা সঠিক করেছি এবং কোথাও এখানে সঠিক উত্তরটা নাই। হ্যাঁ, একটা নো কারেক্ট অ্যান্সার, তাহলে এটা হচ্ছে নো কারেক্ট অ্যান্সার, মানে এটা আমরা ব্ল্যাঙ্কই রাখবো, ঠিক আছে? এটা কিন্তু আমাদের রিলিভেন্ট উত্তর না, রিলিভেন্ট উত্তর না, ইভেন এটাও না। সো বি কেয়ারফুল, ওকে? আচ্ছা, ঠিক আছে না? ওকে, আসো এরপরে পরের ক্যালকুলেশনের দিকে আমরা যাই। নেক্সট ক্যালকুলেশনটাতে নেক্সটটা বলতেছি কি, একটা প্লাটিনাম তারের ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে পরীক্ষণীয় লবণের ভিতরে একটি দানা তাতে লাগিয়ে বুনসেন তাপের জারণ শিখার বর্ণ খালি চোখে ইটের মতো লাল দেখায়। ইটের মতো লাল কাকে দেখায়? ক্যালসিয়ামকে। ক্যালসিয়াম 2+, এটা কেমন হয় বলো? ইটের মতো লাল। ইটের মতো লাল, ঠিক আছে, ক্যালসিয়াম। তারপরে পটাশিয়াম কে, এটা কেমন হয় জানো ভাইয়া? পার্পল বা বেগুনি। এই কয়টাই খালি আলোগুলার মানে আমাদের মনে রাখা লাগে। সোডিয়াম কেমন হয় ভাইয়া বলো? সোনালী হলুদ। এই এই কয়টা আমাদেরকে ভালো করে জানতে হয়, ঠিক আছে? বেরিয়াম সেটা জানলেও পারো তুমি, অ্যাপেল গ্রিন। আচ্ছা, তো এমন, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? ক্যালসিয়াম, ইটের মতো লাল। ও ব্লু গাছ দিয়ে দেখলে তার সবুজ বর্ণ দেখায়। এই দ্বীপ শিখাটির কোন মৌলের বৈশিষ্ট্য? এটা কার? ক্যালসিয়ামের। ব্যাস শেষ। নেক্সটটাতে আসো দেখি, ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটা সেপারেশন টেকনিক, যে সেপারেশন টেকনিকের মাধ্যমে মলিকুলার মিশ্রণ থেকে বা আণবিক মিশ্রণ থেকে দুইটি আণবিক যৌগকে আলাদা করা হয়। মানে আণবিক পর্যায়ের একটা মিশ্রণ থেকে দুইটাকে আলাদা করা হয়, ঠিক আছে? এই আণবিক পর্যায়ের মিশ্রণটা তুমি চিন্তা করতে পারো, ভাই এটা আবার কোন টাইপের মিশ্রণ? এমন মানে ধরে নাও তোমার কাছে দুইটা কালার আছে, সেই কালার দুইটাকে মিক্স করা আছে, যে দুইটাকে কেমনে তুমি সেপারেট করবা? কোয়াইট হার্ড। এই যে এই টেকনিকগুলো দিয়ে সহজেই করা যায়। এই টেকনিকটা কেমন? এই টেকনিকটা হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি টেকনিক, সেটা দিয়ে আমরা করতে পারি। সো ক্রোমাটোগ্রাফি টেকনিক দিয়ে আসলে এটা কি আসলে বলো? পৃথকীকরণ পদ্ধতি, মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, পৃথকীকরণ পদ্ধতি। ক্লিয়ার কথাটা? ওকে,
ঠিক আছে, তো এই ছিল আমাদের ধরো 2 নাম্বার চ্যাপ্টারের অ্যাবাউট টু মানে প্রায় আমাদের 10 ইয়ার্সের ভিতরে যেরকম কোয়েশ্চেনগুলো আসছে সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এতগুলা কোয়েশ্চেনের ভিতর থেকে। এরপরে চলো আমরা হচ্ছে 3 নাম্বার অধ্যায়টা শুরু করব। সেটা আমাদের কি, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, যে চ্যাপ্টারটাও কিন্তু কোয়াইট ইম্পর্টেন্ট এবং একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, যে থিওরিটিক্যাল চ্যাপ্টারের ভিতরে বুঝে করলেই সঠিক উত্তরটা খুব দ্রুত করা যায়, টাইমও সেভ করা যায়, কারণ এখানে ম্যাথমেটিক্সের পরিমাণটা কিছুটা হলেও কি থাকবে, আমার কম থাকবে। সো এটা হেল্পফুল হয় আমাদের মার্ক ক্যারি করতে, টাইম বাঁচায় মার্ক ক্যারি করতে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলে। এখানে প্রথমেই কোশ্চেন বলছে, যদিও এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনের থেকে এটাকে তুমি হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের কোশ্চেন হিসেবে বেশি চিন্তা করতে পারো, বাট স্টিল আমরা সলভ করে ফেলি। আসো, এখানে বলতেছে এই যে কিছু গ্যাস আছে, হ্যাঁ, এই গ্যাসগুলোর ক্ষেত্রে ভ্যান রস ধ্রুবক এর মান, এর মান, ভ্যান রস ধ্রুবক একটা এ আছে না ভাইয়া, কোথায় পেতাম আমরা, বাস্তব গ্যাস আদর্শ গ্যাস। এটা যদিও পরিবেশ রসায়নের কোশ্চেনটা বেশি, তাহলে চলে আসো সেটাকে আমরা দেখি। এই আমরা এরকম একটা ভ্যালু দেখেছি না, পি প্লাস ভ্যান রলসের, যেটা ভ্যান রলসের বাস্তব গ্যাসের সমীকরণ, এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু এ ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এনআরটি, এমন। সো এই টাইপের একটা কোশ্চেনের কথা যদি আমরা চিন্তা করি, এই টাইপের একটা কোশ্চেন, এইখানে এর যে মানটা এটা আমাকে দেওয়া আছে এত 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 এত। আচ্ছা, হলে কোন গ্যাসটিকে সহজে তরলীকরণ করা যাবে? মাথায় রাখবা, সহজে তরলীকরণ করা যায় যার এর মান বেশি, তার কিন্তু বিচ্যুতি ধর্ম বেশি, মানে সে কিন্তু বেশি কার মতন হয়, আদর্শ গ্যাসের, মানে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের মতন হয়, তার বিচ্যুতি বেশি। যার এর মান বেশি তার কি বেশি বলো ভাইয়া, বিচ্যুতি বেশি। বিচ্যুতি বেশি মানে তার বাস্তব গ্যাসের ধর্ম বেশি। বাস্তব গ্যাসের ধর্ম বেশি মানে বাস্তব গ্যাসের কিন্তু ধর্মই হচ্ছে আদর্শ গ্যাসের একটু উল্টা থাকে। আদর্শ গ্যাসের যেমন অনুপরমাণুর আয়নের, মানে অনুপরমাণুর ভিতরে আকর্ষণ বল থাকা যাবে না, বাস্তব গ্যাসে কিন্তু অনুপরমাণুর ভিতরে আকর্ষণ বল থাকে। এবং যার এর মান বেশি তার যেহেতু বাস্তব গ্যাসের দিকে বিচ্যুতি বেশি, বা তার ভিতরে যেহেতু মানে তার বাস্তব বৈশিষ্ট্যগুলো বেশি, আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব বৈশিষ্ট্য বেশি, দ্যাটস আমরা বলতে পারি তার ভিতরে অবশ্যই আমাদের কি বেশি, আমরা বলতে পারি যে নিশ্চয়ই এই গ্যাসগুলোর ভিতরে আকর্ষণ বলের পরিমাণটাও বেশি। এবং আকর্ষণ বলের পরিমাণ বেশি হলে খুব সহজেই আরেকটু তাপমাত্রা কমিয়ে অথবা আরেকটু চাপের পরিমাণ নির্দিষ্ট পরিমাণে বাড়িয়ে তাকে তরলে পরিণত করা যায়। ঠিক আছে, কারণ আমরা জানি তরলের বৈশিষ্ট্যটা এরকমই, গ্যাসের তুলনায় তরলের ভিতরে আকর্ষণ বলের মানটা কি হতে হবে, বেশি হইতে হবে, আন্তঃআণবিক দূরত্বটা কম হইতে হবে। দ্যাটস ওয়াই এর মান যার বেশি তার বিচ্যুতি বেশি, তার বাস্তব ধর্ম বেশি, এবং বাস্তব ধর্ম মানে হচ্ছে তরলের বৈশিষ্ট্যটা বেশি, তাই তাকে তরলীকরণ করাও সহজ। সো এর মানে এখানে সব থেকে বেশি কর 4.17, যার ভ্যালুটা কার, অ্যামোনিয়ার। সো আমাদের চোখ বন্ধ করে উত্তরটা হচ্ছে অ্যামোনিয়া। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা ট্রিক শিখাবো, সেটা হচ্ছে ধরে নাও এই চারটা গ্যাস দেওয়া আছে, এই চারটা গ্যাসে যার এর মান বেশি তারই কিন্তু বিচ্যুতির পরিমাণ বেশি। সো তুমি এখানে ট্রাই করবা কেমনে জানো, তোমাকে যদি বলে দেয় এই চারটা গ্যাসের ভিতরে বিচ্যুতির পরিমাণ কার বেশি কার কম, এটার ক্রম অনুযায়ী সাজাও, তখন তোমাকে প্রথম যে জিনিসটা কনসিডারে নিয়ে আসতে হবে, আমি কি পড়ে দিছি বলো, ক্রম, বিচ্যুতির ক্রম নির্ণয়। বিচ্যুতির ক্রম নির্ণয়, বিচ্যুতির ক্রম নির্ণয়ের জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন যার আছে তার পোলারায়ন বেশি। বন্ধন থাকলে যদি একাধিকটাতে থাকে তাহলে যার স্ট্রং হাইড্রোজেন বন্ধন তার পোলারায়ন বেশি, হাইড্রোজেন বন্ধন থাকলে পোলারায়ন বেশি, বা হাইড্রোজেন বন্ধন থাকলে তার বিচ্যুতি বেশি আর কি। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার যে কাহিনীটা সেটা হচ্ছে কি, হাইড্রোজেন বন্ধন থাকলে তার মানে বিচ্যুতি বেশি, এটা একটা কাহিনী। আর সেকেন্ড যে কাহিনীটা সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন নাই যাদের ভিতরে, তাদের ভিতরে আণবিক ভর যার বেশি তার বিচ্যুতি বেশি। বিচ্যুতি বেশি, আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। সো সঠিক উত্তরটা এখানে কোনটা আছে দেখো, তাহলে এগুলার ভিতরে হাইড্রোজেন বন্ধন থাকার একমাত্র সুযোগ হচ্ছে কার ভিতরে, অ্যামোনিয়া গ্যাসের ভিতরে। কেন? কারণ অ্যামোনিয়া গ্যাসের ভিতরে থাকার একমাত্র কারণ হচ্ছে অ্যামোনিয়াটা নাইট্রোজেন, মানে হাইড্রোজেন বন্ধন তো আমরা জানি যে হাইড্রোজেন কার কার সাথে গঠিত করতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এই তিনটার সাথে তো হাইড্রোজেন তার তীব্র তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য কি করতে পারে, হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, এই তিনটার জন্য। সো এই তিনটার জন্য হাইড্রোজেন বন্ধন তাহলে নাইট্রোজেনের সাথে যেহেতু করতে পারে, তার মানে নাইট্রোজেন গ্যাস মানে অ্যামোনিয়া গ্যাসের ভিতরে হাইড্রোজেন বন্ধন থাকার পসিবিলিটি আছে। সো সব থেকে বেশি বিচ্যুতি কার, অ্যামোনিয়ার। তারপরে দেখো এদের ভিতরে তার নাই, হাইড্রোজেন বন্ধন কি আছে, নাই, তাহলে আমাদের তারপরে চলে যাবে হচ্ছে কি হিসাবে, তারপরে চলে যাবে হচ্ছে আমাদের আণবিক ভরের হিসাবে। সো আণবিক ভরের দিক থেকে সব থেকে বেশি কে এখানে,
নাইট্রোজেন যেটা সেটা হচ্ছে আমাদের 28, অক্সিজেন যেটা সেটা হচ্ছে আমাদের 32, মিথেন যেটা সেটা হচ্ছে আমাদের কি, এরকমভাবে তার বিচ্যুতিটা চলে আসবে। ঠিক আছে, আণবিক ভর যার বেশি সেই ক্রম অনুযায়ী সাজাবা, সেটা তাদের বিচ্যুতির ক্রম চলে আসবে। ক্লিয়ার? ওকে, আসো আমরা দেখি। এখন পরের কোয়েশ্চেন বলতেছে কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন। দেখো ভাইয়া, স্থিতিশীল কার্বোক্যাটায়ন নির্ণয় করার জিনিসটা আসলে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারের দ্বিতীয় পেপারের দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার অর্থাৎ জৈব রসায়নের ভিতরে, বাট ব্যাপার না, আমরা এখানে সলভ করে ফেলি এটা। দেখো বুঝো, স্থিতিশীল কার্বোক্যাটায়ন যদি আমাদেরকে চিন্তা করতে হয়, কার্বোক্যাটায়ন মানে কি, এই ভ্যালুটা কার্বনের উপরে চার্জ, এন্ড কার্বনের উপরে চার্জ মানে হচ্ছে ল্যাক অফ ইলেকট্রন, এবং হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন দানকারী গ্রুপ। তাহলে বলো, এটা যদি নো ডিগ্রি মানে 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কাকে বলবো আমরা? হাইড্রোজেন। এখানে যদি একটা আর থাকে সেটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি তিনটাই আর থাকে তাহলে কিন্তু সেটা আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বলো তো, একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে ইলেকট্রন দানকারী গ্রুপ কয়টা আছে? 9টা। 9টা না? 9টা আছে। এখানে দেখো মাত্র 3টা আছে। এখানে দেখো মাত্র কয়টা মানে দিতে পারবে? 5টা হাইড্রোজেন আছে যে ইলেকট্রন দিতে পারবে। এখানে দেখো কয়টা আছে? 9টা আছে না? কারণ কি? কারণ একটা আর এর ভিতরে তো মিনিমাম একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে এখানে কয়টা আসলে? 9টা হাইড্রোজেন। এখানে কয়টা হাইড্রোজেন আছে বলো? 5টা হাইড্রোজেন। এখানে কয়টা হাইড্রোজেন আছে ভাইয়া? 3টা হাইড্রোজেন মাত্র। বুঝতেছো? বুঝতেছো আমার কথা? এমন, ঠিক আছে না? এমন। সো এইখানে অবশ্যই আমি বুঝতে পারতেছি যে ল্যাক অফ ইলেকট্রন বা ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি কিন্তু আমাকে অস্থিতিশীল করে ফেলবে। বাট দেখো, এখানে আমাকে 3জন হাইড্রোজেন সাপ্লাই দিচ্ছে ইলেকট্রন দিয়ে, বলতেছে না তুমি স্থিতিশীল থাকো, তোমার কাছে ঘাটতি আছে, আমরা দিতেছি। এখানে আমাকে 9জন দিতেছে, তার মানে কে বেশি স্থিতিশীল হবে? অবশ্যই যেখানে 9জন দিতেছে সেখানে স্থিতিশীল বেশি হবে। দ্যাটস ওয়াই এটা আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা সেটা সব থেকে বেশি স্থিতিশীল হতে পারে। এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কোনটাকে রিপ্রেজেন্ট করতেছে? বি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস ওয়াই আমাদের সঠিক উত্তরটা কোনটা আসলে বলো? বি। বি হবে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, আসো পরেরটাতে যাই। বলতেছে আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি হচ্ছে সঠিক? আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোন ক্রমটা নিচের সঠিক হবে? আচ্ছা, তো এখানে দেখো যেই কয়জনকে নিয়ে আলোচনা করছে আমি ওগুলাকে আর কি সেপারেটলি লিখি। ধরে নাও N3 মাইনাস, তারপরে F মাইনাস আছে, O2 মাইনাস আছে, আর হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস আছে, এ কয়টা। তুমি যদি প্রত্যেকটার দিকেই তাকাও তাহলে দেখবা যে প্রত্যেকটার কাছেই দেখো এ কয়টা মৌল নিয়েই আছে। সো এই প্রত্যেকটার ভিতরে আসলে 10টা করে ইলেকট্রন আছে। 10টা করে ইলেকট্রন আছে না? এবং প্রোটন সংখ্যাগুলো ভিন্ন ভিন্নভাবে আছে। And আমি তোমাকে জাস্ট একটা থিওরি শিখিয়ে দিই, তারপরে তুমি নিজেই পারবা এটা। ধরে নাও আমার কাছে আছে সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, আমার কাছে আছে ধরে নাও ক্লোরিন এবং ক্লোরাইড মাইনাস। বলো তো এই ঘটনাটা কি এরকম ঘটে না যে এখানে আমাদের এই বড়, এখানে আমাদের এই বড়, যেখানে ডমিনেটিং ফ্যাক্টর যে সেটা অনুযায়ী ছোট বড় হয়। যেমন এই যে ভ্যালুটুকু আছে, এই ভ্যালুটুকুর ভিতরে ডমিনেটিং যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আসলে কে বলো তো? প্রোটন। কেন? কারণ সোডিয়ামের ভিতরে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। বাট এখানে দেখো, এখানে কি আছে? 11টা প্রোটন আছে, প্রোটন তো আমার 11টাই আছে, বাট ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 10টা ইলেকট্রন হয়ে গেছে। দ্যাটস ওয়াই সর্ববস্তু শক্তি স্তরে যদি ইলেকট্রন 10টা হয়ে যায়, সেই কিন্তু প্রোটনগুলো কিন্তু ইলেকট্রনগুলোকে মানে ইলেকট্রনের উপর বেশি প্রভাব ঘটাতে পারবে, বেশি আকর্ষণ করে শ্রিঙ্ক করতে পারবে, ছোট করতে পারবে। তাহলে এখানে ডমিনেটিং ফ্যাক্টর কে ছিল? প্রোটন। বাট এখানে ডমিনেটিং ফ্যাক্টর কে জানো ভাই? ইলেকট্রন। সেজন্য এই বড়। কেমনে? দেখো এখানে আমার 17টা প্রোটন আছে, 17টা ইলেকট্রন আছে, 17টা ইলেকট্রন আছে। বাট এখানে দেখো 17টা প্রোটন আছে, বাট ইলেকট্রন কয়টা? 18টা ইলেকট্রন আছে। সো আকর্ষণ বল এখানেই বেশি হবে, এটা ঠিক। বাট আকর্ষণ বল বেশি হলেও 17টা ইলেকট্রন সর্ববস্তু শক্তি স্তরে একে অপরকে বিকর্ষণ করে, যেহেতু তার প্রভাবটা এখানে বেশি, কার? ইলেকট্রনের। সো একে অপরকে বিকর্ষণ করে একটু বেশি জায়গা নিয়ে রাখতে পারবে। ঠিক আছে, সেজন্য বলা হয় মৌলের তুলনায় তার ক্যাটায়নের আকারটা হয় হচ্ছে ছোট, মৌলের তুলনায় তার ক্যাটায়নের আকারটা হয় ছোট, আর অ্যানায়নের আকারটা হয় হচ্ছে বড়। ওকে, কোন একটা মৌলের তুলনায় তার ক্যাটায়নের আকারটা ছোট হয়, অ্যানোনের আকারটা কেমন হয়? বড় হয়। সো এগুলার ভিতরে যদি চিন্তা করি প্রত্যেকটার ক্ষেত্রেই 10টা করে ইলেকট্রন আছে, বাট এর ক্ষেত্রে চিন্তা করতে গেলে আমার 7টা প্রোটন, এর ক্ষেত্রে চিন্তা করলে আমার 9টা প্রোটন, এর ক্ষেত্রে চিন্তা করতে গেলে আমার 8টা প্রোটন, এর ক্ষেত্রে চিন্তা করতে গেলে আমার 11টা প্রোটন। তাহলে বলো কোথায় আমার ইলেকট্রনের প্রভাবটা সব থেকে বেশি? নিশ্চয়ই এর কাছে, যেহেতু 7টা প্রোটন আর 10টা ইলেকট্রন, মানে ইলেকট্রনের প্রভাবটা সব থেকে বেশি, তার মানে সে সব থেকে বড়। দ্যাটস ওয়াই N3 মাইনাস এই সব থেকে বড়। তারপরে কোথায়? নিশ্চয়ই O2 মাইনাস। তারপরে কোথায়? নিশ্চয়ই F মাইনাস, নিশ্চয়ই F মাইনাস। তারপরে কোথায়? সোডিয়াম প্লাস। এই ঘটনাটা না? এটা না? এটাই তো। ক্লিয়ার? বুঝা গেছে কেমনে হইলো এটা? এই তো সিম্পল। আচ্ছা, ঠিক আছে, চলো এর পরের কনসেপ্টের দিকে যাই আমরা।
ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আমাদেরকে যেটা বলতেছে কোনটি পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কোনটা সঠিক এটা দেখে আমাদেরকে বুঝতে হবে অবশ্যই। তুমি দেখো আমরা এর ফিগারের দিকে যদি লক্ষ্য করি তাহলে প্রত্যেকটাতে আর্গন নেওয়া আছে, আর্গনের পরে তার মানে ডি অরবিটালের এলিমেন্টগুলোকে দেওয়া আছে। আচ্ছা, সো তুমি বলো ভাইয়া আর্গনের পরে ইলেকট্রন প্রবেশ করে কোথায়? 4s2 তে অবশ্যই, ঠিক আছে, এটা 3d4। এই জিনিসটা ঠিক নাই, কারণ আমরা জানি যে এস অরবিটাল থেকে ডি অরবিটাল একটা ইলেকট্রন নিয়ে নিতে পারে যদি সে অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ হওয়ার জন্য একটা ইলেকট্রন মাত্র ল্যাকিং থাকে, যেমন হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আর কপারের ইলেকট্রন বিন্যাস, তাই না? সো এখান থেকে কিন্তু একটা ইলেকট্রন কে নিয়ে নিতে পারে, এই যে ডিতে D5 হয় আর 4s1 হবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতেছে ডিতে, এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম, তার মানে সঠিক উত্তর কিন্তু আমাদের ডি। তাছাড়া যদি আমরা অন্যটা দেখি যে সি নাম্বারে দেখো 4s2 3d9, এটাও আমাদের আউটবাউন্ড নীতি অনুযায়ী ঠিক আছে, বাট আসলে এরকমটা হয় না। কপার কি করে, কপার একটা ইলেকট্রনকে নিয়ে সে 3d10 আকারে থাকে এবং 4s কত আকারে থাকে, 1 আকারে থাকে, তার মানে এটাও আমাদের সঠিক না। আবার হচ্ছে 4s1 3d6, এটাও পসিবল না, কারণ ও একটা ইলেকট্রন নিয়ে নেয় মানে সবসময় নিয়ে নেবে এরকম না, শুধুমাত্র অর্ধপূর্ণ আর পরিপূর্ণ হওয়ার মতন যদি অর্ধপূর্ণ আর পরিপূর্ণ হওয়ার জন্য যদি একটা ইলেকট্রন বাকি থাকে তার, তাহলে সে একটা ইলেকট্রনকে টান দেয়। কিন্তু এখানে যদি আমাদের 4s2 থাকতো তাও কিন্তু আমাদের 3d5 হওয়া সম্ভব, তার মানে তো এখানে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আছেই, তাহলে সে আবার শুধু শুধু 4s1 রেখে 3d6 করবে কেন? করবে না তো। ক্লিয়ার? তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের একমাত্র এইটা। আর ই তো আমাদের হবেই না, কারণ 4s এ ইলেকট্রন না যেহেতু আমাদের 3d-তেই শুধু ইলেকট্রন যাবে এরকমটা পসিবল না, ঠিক আছে? কারণ এটা ইলেকট্রনের বিন্যাস চাইছে, নট আয়নের, তাই না ভাই? মৌলের ইলেকট্রন বিন্যাস, তার মানে সঠিক উত্তর কোনটা হচ্ছে আমাদের? এই যে এটা ডি। আচ্ছা, আসো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। পরেরটা বলতেছে কোন সমযোজী বন্ধনটি সব থেকে ছোট? আচ্ছা, এখানে দেখো সমযোজী বন্ধন আছে প্রত্যেকটাতেই, একটা হলো আমাদের এই যে এইটা এইচএইচ, একটা সিএইচ, একটা এসএইচ, একটা এনএইচ, একটা এইচবিআর, এমন এখানকার ভিতরে প্রত্যেকটাই হাইড্রোজেন প্রত্যেকজনের সাথে যেটা শেয়ার করছে সেটা হচ্ছে এস অরবিটাল। এস অরবিটাল না, এস অরবিটাল, বাট হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে এস এস শেয়ার করছে, যেটা সাইজটা অনেকটা এরকম টাইপের হবে। কার্বন হাইড্রোজেনের সাথে এসপি শেয়ার করছে, যেটা এরকম হবে। কার্বন সালফার হাইড্রোজেনের সাথে এসপি শেয়ার করছে, যেটা এরকম হবে। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে এসপি এরকম, আর এই যে এইচবিআর এর সাথেও কি ভাই, এসপি অরবিটাল। তাহলে এগুলো অবশ্যই বড়, এটা বুঝতেই পারতেছি। তো এস এস অরবিটালটা কি আমাদের ছোট, তারপরে সব থেকে ছোট যে বন্ধন বন্ধনটি সেটা হচ্ছে আমাদের এস এস যেখানে হয়েছে, সেটাই আমাদের সব থেকে ছোট বন্ধন। সো আমরা এটা মানে বন্ধনের মানে আসলে অধিক্রমণটা কীরকম ভাবে হচ্ছে সেটার উপর ভিত্তি করে যদি একটু দেখি তাহলে আসলে সঠিক উত্তরটা খুঁজে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, আসলে নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন যৌগটি সবগুলো বন্ধন কোণ 90 ডিগ্রি? সবগুলো বন্ধন কোণ যদি 90 ডিগ্রি হইতে হয় তাহলে সেটা একটা অষ্টাতলকীয় যৌগ হইতে হবে। কেমন হইতে হবে বলো? অষ্টাতলকীয় বা অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল, এই অষ্টাতলকীয় যৌগ বা অক্টাহেড্রাল হওয়ার জন্য আমাদের সংকরণ হতে হবে D2sp3 অথবা sp3d2, sp3d2 এরকমটা হইতে হবে। এবং এটা শেপটা হয় কাইন্ড অফ যেমন, যদি আমি একটা ড্র করি SF6 ধরে নাও, কত যৌগটা SF6, এখানে কি SF6 উত্তর নাকি? এই যে দেখো SF6 উত্তর আছে, SF6। এটা ফর্মুলেশনটা কেমনে হয়? এমনে হয়, আমি একটা দেখাই দিই। ধরো S, ওকে, তারপরে আসো দেখো, ওকে, আচ্ছা, এই যে এস, এখানে ফ্লোরিন দিয়ে দাও ভাইয়া, এফ 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 এমন, আচ্ছা, এরপরে যদি তুমি এটা দেখো তাহলে এটা থাকে হচ্ছে ভাই এই যে এরকম, এই যে এমন ঘটে হচ্ছে বন্ধনটা, বুঝছো? এমন এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলই থাকে কত করে বলো ভাই বলো? 90 ডিগ্রি। এটা থাকে হচ্ছে SF6।
ঠিক আছে, SF6। এছাড়াও আমাদের যে জৈব আবার বলি জটিল আয়নগুলো আছে, কাইন্ড অফ প্রত্যেকটা জটিল আয়নের ভিতরে, প্রত্যেকটা না, যাদেরই সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6 করে, যেমন আমাদের খুব রিনাউন্ড জটিল আয়ন যেগুলা পটাশিয়াম হেক্সাফেরিসায়ানাইড, হেক্সাফেরোসায়ানাইড, এরা যারা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু সন্নিবেশ সংখ্যা হচ্ছে কত, 6, এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম মানে ইলেকট্রন বিন্যাস বলে সংকরায়ন এমন থাকে, সেটা অষ্টতলকীয় হয় এবং প্রত্যেকটা কোণই কত হয় এখানে 90 ডিগ্রি হয়। সেখানে আমাদের সঠিক উত্তর হবে কোনটা, আমাদের এই যে সি। আচ্ছা, পরেরটা দেখি আমরা। এই হাইড্রোনিয়াম যৌগের ক্ষেত্রে আমরা বন্ধন কোণের পরিমাণটা কত পাই? হাইড্রোনিয়াম যৌগের ক্ষেত্রে বন্ধন কোণ, তুমি চিন্তা করো ভাই, পানির জন্য বন্ধন কোণের পরিমাণটা কত আসে তুমি জানো, 104 ডিগ্রি। বাট হাইড্রোনিয়াম যৌগ কিন্তু সেরকম না। হাইড্রোনিয়াম যৌগের সংকরায়ন, ঠিক আছে ওটা মানলাম আমি, সংকরায়ন নাম্বার হচ্ছে 4 sp3o, বাট এখানে লন পেয়ার ইলেকট্রনের সংখ্যা, পানিতে যেমন লন পেয়ার ইলেকট্রন 2 জোড়া, এখানে কিন্তু লন পেয়ার ইলেকট্রন 2 জোড়া না, এখানে হচ্ছে 1 জোড়া। কত, 1 জোড়া। এবং সেটার ভ্যালুটা কীরকম আসে, এই যে আমি দেখাই, লন পেয়ার ইলেকট্রন LPE, লন পেয়ার ইলেকট্রন, এটার মানটা হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার মানে 4 মাইনাস একযোজি মৌলের সংখ্যা কত, 3 মাইনাস হচ্ছে 0 মানে দ্বিযোজি মৌলের সংখ্যা। তো এখানে আসলে ভ্যালু কত থাকে ভাই, 1, এখানে মাত্র 1 জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকে। এটার ফিগারটা কেমন হয় জানো, আমি দেখিয়ে দিচ্ছি। এর ফিগারটা থাকে হচ্ছে অনেকটা এরকম, এই যে অক্সিজেন, দেখাই, এই যে হচ্ছে আমাদের হাইড্রোজেন, আচ্ছা এমন হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন থাকবে, আর মাথার উপরে থাকবে 1 জোড়া লন পেয়ার ইলেকট্রন। এই যে আমাদের হাইড্রোজেন, এই যে আমাদের হাইড্রোজেন ভাই, এখানে থাকবে হচ্ছে H+, এমন, বুঝা গেছে? এই ফর্মুলেশনটা খালি এরকম হয়ে থাকে, এমন হয়ে থাকে, বুঝছো? সো এটা দেখো কাইন্ড অফ এই যে এমন ফিগারটা না, NH3 অ্যামোনিয়ার মতন ফিগারটা না ভাইয়া। সো এইটার যে বন্ধন কোণের পরিমাণ কত থাকে, 107 ডিগ্রি, 70 লিখে ফেলছি, 107 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে এর ভিতরেও। ওকে, সেটার ভ্যালুটা কত, এই যে 107 ডিগ্রি, ডি এমন। আর যদি রেগুলার শেপ হইতো সেটা কত হইতো, যেমন মিথেনেরটা 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট এমন হইতো। আচ্ছা, এই হচ্ছে এখানকার ঘটনা ইন ডিটেলস, আশা করি বুঝতে পারছো। চলো আসো পরেরটাতে দেখি নিচের কোন দুইটি মৌলের ভিতরে কর্ণ সম্পর্ক বিদ্যমান। কর্ণ সম্পর্ক আছে এরকম মৌল হচ্ছে আসলে কারা? তো আমি তোমাকে কয়েকটা মৌল লিখি, তারপরে তোমাকে আমি কর্ণ সম্পর্কটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরে নাও আমি লিখলাম হচ্ছে, প্রথমে আমরা শুরুই করব হচ্ছে 2 নাম্বার গ্রুপ থেকে, সেটা হলো কে ভাই বলো তো, বেরিলিয়াম, তারপরে টাস করে কত চলে যাবে, মধ্যখানে 10টা গ্যাপ হবে বোরন, তারপরে কে যাবে বলো তো ভাই, বেরিলিয়াম বোরন, তারপরে নাইট্রোজেন, বেরিলিয়াম বোরন, তারপরে কি ভাই, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকমভাবে যাবে। ঠিক এরকমভাবে এটা নিচে লিখে ফেলো, এটা কত, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে ফসফরাস, এরকম। ওকে, আর এখানে আসো, এটা যদি আমি একটু লিখি তাহলে এটা হচ্ছে আমাদের লিথিয়াম, এটা হচ্ছে আমাদের সোডিয়াম। সো আমরা কয়টা জায়গাতে পাই এরকম কর্ণ সম্পর্ক ভাইয়া, কয়েকটা জায়গাতে। দেখো আমরা জানি কিন্তু একটা জিনিস, যে আমাদের যে পারমাণবিক আকারটা যদি আমি বাম থেকে ডানে যাই তাহলে কমে, উপর থেকে নিচে আসি তাহলে হচ্ছে বাড়ে। তাহলে ধরে নাও বাম থেকে ডানে গেলে যতটুকু কমলো, ওই বরাবরই ওই উপর থেকে নিচে আসলে যদি ততটুকুই বেড়ে যায়, তাহলেই মেইনলি এই কর্ণ সম্পর্কটার উদ্ভব হয়। যেরকমটা ঘটে হচ্ছে এই এক পেয়ারের ভিতরে, এরকমটা ঘটে। হ্যাঁ, এই এক পেয়ারের ভিতরে এটা ঘটে, এই এক পেয়ারের ভিতরে এটা ঘটে, এবং এই এক পেয়ারের ভিতরে এটা ঘটে। এই 3 পেয়ারের ভিতরে এই জিনিসটা ঘটে। লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম তার একটা কর্ণ সম্পর্ক আছে। ওকে, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম তার একটা কর্ণ সম্পর্ক আছে ভাইয়া, ঠিক আছে? লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের একটা কর্ণ সম্পর্ক আছে। ওকে, এমন। তারপরে আমরা বোরনের সাথে সিলিকনের একটা কর্ণ সম্পর্ক পাই। বোরনের সাথে কার, সিলিকনের একটা কর্ণ সম্পর্ক পাই এর ভিতরে। এবং লাস্ট অফ অন একটা পাই হচ্ছে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের। কার সাথে কার, বেরিলিয়াম, মানে বেরিলিয়ামের সাথে আমরা অ্যালুমিনিয়ামের পাই একটা, বেরিলিয়ামের সাথে পাই হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামের। ওকে, এই যে এই কয়টা পাই আমরা, ঠিক আছে? এই কয়টা পাই আমরা কর্ণ সম্পর্কযুক্ত মৌল। এই 3টার ভিতরেই কর্ণ সম্পর্ক পাওয়া যায়। সো এখানে আমাদের আছে কোনটা, দেখো বেরিলিয়ামের সাথে সিলিকন, এই ভ্যালুটাই আছে। তাহলে সঠিক উত্তর কোনটা আমাদের, এইটা, বেরিলিয়ামের সাথে সিলিকন। পারা যাবে, বোঝা গেছে? এমন।
চলে আসো পরের কোশ্চেনের দিকে যদি যাই, এখানে বলতেছে নিচের কোনটি পারক্লোরেট আয়নের সংকেত। পারক্লোরেট মানে হচ্ছে যে পারক্লোরিক অ্যাসিড আমরা দেখি না HClO4, মানে এটা কি ClO4 মাইনাস, এটা যদি আয়নের সংকেত বলি আমরা তাহলে এরকম ClO3 মাইনাস, এটা হচ্ছে আমাদের ক্লোরেট আয়ন, জাস্ট ক্লোরেট। যদি একটা অক্সিজেন বেড়ে যায় সেটা হচ্ছে পারক্লোরেট হয়ে যায়, একটা অক্সিজেনের সংখ্যা বাড়লে। পরে যদি একটা অক্সিজেন কমে যায় তাহলে সেটা হয় হচ্ছে আমাদের নর্মালি HClO2 যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কেমন হয় বলো, মানে নর্মাল ক্লোরেট থেকে হাইপোক্লোরেট আসে, তারপরে হচ্ছে নর্মাল ক্লোরেট থেকে হাইপোক্লোরেট আসে, হাইপোক্লোরেট থেকেও যদি আরেকটা অক্সিজেনের পরিমাণ কমে যায়, শুধু একটা একটা করে থাকে, তাহলে আবার আমরা দেখি হচ্ছে না, যদি আমাদের এটা হচ্ছে ক্লোরেট আয়ন, হ্যাঁ, যদি একটা অক্সিজেন কমে যায় তাহলে সেটা হচ্ছে ক্লোরাস আয়ন, আর একটা যদি কমে যায় তাহলে হাইপোক্লোরাস আয়ন, এমন। আর এই যে একটা নর্মাল হচ্ছে এটা ক্লোরেট, তার থেকে যদি একটা বেড়ে যায় তাহলে সেটা হবে হচ্ছে পারক্লোরেট আয়ন, যেরকমটা আমরা এটার আলোচনা করতেছি। তার মানে আমরা যদি এমন বলি ClO মাইনাস, সেটা হচ্ছে আমাদের কি হাইপোক্লোরাস, ClO2 মাইনাস, এটা হচ্ছে আমাদের ক্লোরাস, তারপরে ClO3 মাইনাস, এটা হচ্ছে আমাদের ক্লোরেট, এটা হচ্ছে আমাদের রিয়েল ক্লোরিক। আর যদি আরেকটা হয়ে যায় ClO4 মাইনাস, সেটা হচ্ছে আমাদের কেমন হবে বলো, একটা বেশি বেড়ে গেল, সেটা হচ্ছে আমাদের পারক্লোরেট, সেটাই আমাদের চাইছে পারক্লোরেট HClO4 মাইনাস। শুধু মাইনাস কোথায় রে, এটা তো 2 মাইনাস দিছে, 2 মাইনাস হবে না, এটা শুধু মাইনাস হবে, বুঝছো কি কথাটা? এটা হবে হচ্ছে ভাইয়া শুধু মাইনাস, শুধু মাইনাস HClO4 মাইনাস। তাহলে শুধু মাইনাস হলো আমাদের সঠিক উত্তর হইলো কোনটা, এই যে বি। ওকে, পারক্লোরেট। চলো পরেরটা দেখি, কোন যৌগ হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না কে? হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে হচ্ছে যদি তীব্র তড়িৎ-ঋণাত্মকতার ভ্যালু থাকে হাইড্রোজেনের সাথে, কার কার বলো, নাইট্রোজেনের, অক্সিজেনের অথবা ফ্লোরিনের, এর সাথে হবে, এর সাথে হবে, এর সাথে হবে। চলো আমরা দেখি কোথায় কোথায় হওয়া সম্ভব। এখানে ইয়েস পসিবল, এখানে অবভিয়াসলি পসিবল, এখানে হ্যাঁ পসিবল, কারণ এখানে হচ্ছে যে O4 না, এটা আসলে হচ্ছে একটা অ্যাসিড, CHCCCH এরকম। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখো এটা অ্যালকোহল, এখানেও অক্সিজেন আর হাইড্রোজেনের ভিতরে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য তৈরি হওয়া সম্ভব। কিন্তু এখানে দেখো HC আর Cl, এখানে তো কেউই নাই এদের ভিতরকার, বন্ধন গঠন করার মতন কি কেউ আছে? নাই, তার মানে এখানে তৈরি হতে পারে না, আমাদের তৈরি করে নাই চাইছে, তাহলে সঠিক উত্তর কোনটা? ই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, আসো দেখি পরের কোশ্চিনে, কোন যৌগে অষ্টক পূর্ণ নয়? কোন যৌগে অষ্টক পূর্ণ নয়, মানে নিজের কোন যৌগ এমন আছে যেটাতে অষ্টক পূর্ণ না? দেখো এখানে ClF3, এখানে ফ্লোরিনের অষ্টক পূর্ণ, ক্লোরিনের কি অষ্টক পূর্ণ আছে? ক্লোরিনের অষ্টক পূর্ণ শুধু না, বাইরে আছে, কারণ ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে 7টা আর ফ্লোরিন আরো 3টা দিছে, মানে 10টা হয়ে গেছে, অষ্টক সম্প্রসারিত। এখানেও আমার অষ্টক পূর্ণ আছে, এখানে ক্লোরিনের প্রত্যেকটার 8টা করে আছে, ফসফরাসের 5টা ছিল আর 3টা শেয়ার করছে, মানে 8টা। IF7 দেখো এখানে আয়ের হচ্ছে 14টা, ফ্লোরিনের প্রত্যেকটার 8টা করে, অষ্টক পূর্ণ। এখানে দেখো ফসফরাসের হয়ে গেছে হচ্ছে 5 5 10টা, ক্লোরিনের 8টা করে আছে, ঠিক আছে। বাট এই যে BF3, এখানে ফ্লোরিন 3টার তো আমাদের 8টা করে ইলেকট্রন আছে, বাট যেটা এই যে বোরনের সর্বোচ্চ শক্তি স্তরে হচ্ছে আমাদের 3টা ইলেকট্রন, আর 3টা ফ্লোরিন 3টা শেয়ার করছে, মানে 6টা। তার মানে অষ্টক পূর্ণ নয় কোনটাতে? এই BF3 যৌগতে। এটাকে বলা হয় হচ্ছে অষ্টক সংকোচন। কি বলা হয় বলো? অষ্টক সংকোচন। আর যেগুলাতে হচ্ছে বাড়ছে, লাইক হচ্ছে এগুলা প্রত্যেকটাতেই বাড়ছে, সেটা প্রত্যেকটাতে বলতে এই যে PCl3 বাদ দিয়ে প্রত্যেকটাতেই বাড়ছে, এটা কি আমাদের অষ্টক সম্প্রসারণ। সম্প্রসারণ। আচ্ছা আসো, এখানে বলতেছে sp সংকরিত কার্বনের অসংকরিত পি অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? অসংকরিত পি অরবিটাল দ্বয়ের, এটা মাথায় রাখতে হবে আমাদের, যে যখন একটা এই যে ধরো যেমন অক্সিজেনেরই এই যে বন্ধনটা এরকম ভাবে ঘটে O2 এর ভিতরে এমন, আর আরেকটা বন্ধন এই যে এরকম অক্সিজেনের, এটা আমাদের sp, এটা সংকরিত। আর অসংকরিত পি অরবিটালের ভিতরে যে পাশাপাশি যে বন্ধনটা ঘটে এটা তো আমাদের পাই বন্ধন। তাহলে বলো তো এখানে আসলে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করতেছে? অবভিয়াসলি তারা 90 ডিগ্রি কোণে আছে, লম্বালম্বি ভাবে আছে, সংকরিত আর অসংকরিত অরবিটালটা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পাই বন্ধন, এটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, এটা হচ্ছে আমাদের কেমন? পাই বন্ধন। তাহলে আমাদের মধ্যবর্তী কোণটা কত আসলে ভাইয়া? সি বা 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখি কোন যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে না। কোন যৌগটা আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করতেছে না? আচ্ছা, সো হাইড্রোজেন বন্ধন না গঠন করা যৌগ কে কে আছে এখানে? HF H2, এটা তো আমরা অলরেডি বোধহয় দেখলাম একটা, এই যে এরা করবে, করবে, এটা অ্যাসিড এও করবে, অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে তো হাইড্রোজেন বন্ধন করে, তাহলে অপশন এলিমিনেট করেও আমরা সঠিক উত্তর পাচ্ছি হচ্ছে ডি। ইভেন ডিটা কিন্তু হচ্ছে একটা কিটোন, কিটোন না ভাইয়া বলো? কিটোন, এবং কিটোন নিশ্চয়ই কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি করে না, ডি হচ্ছে আমাদের কিটোন। তাহলে সঠিক উত্তর কোনটা? ডি, কিটোন। দেখতেছো এগুলাতেও কিন্তু তোমার হিউজ টাইম বাঁচবে যদি তুমি আসলে সঠিক উত্তরটা করতে পারো এরকম ভাবে। ওকে,
দেখি আমরা কি বলতেছে। এই যে ইলেকট্রন বিন্যাস দিয়ে একটা মৌলের সর্ববৈশিষ্ট্য শেলের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে কত, 4d on 5s2। তো 4d অনটা অবশ্যই আমাদের মানে 3d10 হয়েছিল, ঠিক আছে, তারপরে 4s2, তারপরে হচ্ছে আমাদের অবশ্যই 4p6, মানে এটা এদুক পর্যন্ত কত আমাদের বলো তো, 36। 36-এর পরে হচ্ছে +2 +1, মানে আসলে কত, 39 বা 39। 39 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। আণবিক সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত সেটাই চাইছে, কত বলো, 39। বুঝা গেছে আমরা কতদূর পর্যন্ত করলাম? কারণ ওই যে আমরা তো জানি 4s2 4p6 এটা আমাদের চতুর্থ পর্যায়ের মৌলের যেটা নিষ্ক্রিয় গ্যাস তার সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। সো সেটুকু কমপ্লিট করার পরেই তো হচ্ছে আমার 5s2 তে যাবে, তারপরে 4d1 এ যাবে এমন। সো এটা কত আমাদের 39 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল। ওকে, আচ্ছা আসো পরের কোশ্চেনে যাই। NH4 আয়নের আকৃতিটা কেমন হবে? সো আমরা এটার ওই যে ভ্যালেন্স ইলেকট্রনটা বের করি, হাইব্রিডেশন নাম্বারটা, এটা সরল মানে চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল হওয়ার কথা। চলো সেটা বের করে দেখি। সর্ববৈশিষ্ট্য শক্তি স্তর নাইট্রোজেনের কেন্দ্রীয় মৌলের মানে কেন্দ্রীয় মৌলের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরের ইলেকট্রন কয়টা, 5টা, প্লাস একযোজী মৌলের সংখ্যা কয়টা, 4টা। ক্যাটায়ন আছে -1, ক্যাটায়নের চার্জটা মাইনাস হয়ে যায়, অ্যানায়নের চার্জটা যোগ হয়, অ্যানায়ন তো নাই। সো সঠিক উত্তরটা হচ্ছে আমাদের কত, 8/2 মানে হচ্ছে 4। লন পের ইলেকট্রন আছে সেটা বের করে দেখি আসো। লন পের ইলেকট্রন হাইব্রিডাইজেশন নাম্বার লাগে আমাদের 4, মাইনাস একযোজী মৌলের সংখ্যা 4, মাইনাস দ্বিযোজী মৌল নাই, মানে লন পের ইলেকট্রন হচ্ছে 0। তার মানে শেপ হচ্ছে রেগুলার। এই যে 4 সংকরায়নের জন্য সেটা শেপটা কেমন হয়, sp3 সংকরায়ন হয়, শেপটা হয় হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়, সুষম চতুস্থলকীয়। সুষম চতুস্থলকীয় সেটা কোথায় আছে আমাদের, সি নাম্বারে, সুষম চতুস্থলকীয়। বাস শেষ, উত্তর জান না? এই এতটুকু পর্যন্তই ছিল হচ্ছে আমাদের ডি এর অংশ, ঠিক আছে ভাইয়া। এরপরে আমাদের রাসায়নিক পরিবর্তন, এটা আমাদের ম্যাথমেটিক্যাল বেস একটা চ্যাপ্টার, বাট স্টিল ম্যাথমেটিক্যাল বেসড হইলেও কনসেপ্ট বুঝে যদি ম্যাথ করা যায় খুব সহজে এখান থেকে উত্তর করতে পারা যায়। চলো আমরা এই চ্যাপ্টারটা তাহলে কমপ্লিট করি। তো ভাইয়া চলো আমরা যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি বিষয়টা। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারে রাসায়নিক পরিবর্তন যে অংশটা, মানে এই চ্যাপ্টার থেকে আমাদের সাস্টে সেই 20 বছর মানে 20 সালের আগে কি পরিমাণে কোশ্চিন আসছিল সেগুলোই আমরা হচ্ছে দেখতেছি। এবং আমি অলরেডি যেহেতু 2টা চ্যাপ্টার আলোচনা করছি, তুমি একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করলে বুঝছো যে আমাদের গতানুগতিক ধারার যে প্রশ্নগুলো এটার বাইরেও সাস্ট আসলে এদিক ওদিক থেকে কিছু কোশ্চিন করে, যেগুলা সিলেবাসটা তো অবশ্যই অসীম, তুমি চাইলেও এটাকে সম্পূর্ণ একেবারে অ্যাট এ টাইম কাভার আপ করে ফেলতে পারবা না। সো সেটার জন্য সব থেকে উত্তম যে বিষয়টা হয় সেটা হলো আমরা চেষ্টা করব সর্বোচ্চটাকে মানে করার, মানে ধরো যে কোশ্চেনগুলো আসছে সেগুলোকে বুঝে করার। হোপফুলি সেই আদলেও যদি কোশ্চেন চলে আসে তাহলে তো আমাদের জন্য একেবারে বোনাস হয়ে গেল বিষয়টা, ঠিক আছে। আর তাছাড়া বাকিটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ ভরসা। আর আমাদের হলো যে ওই মানে কোশ্চেনের কনসেপ্টটা বা আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি বা যে অংশটা পড়ছি সেটার কনসেপ্টটা যদি আমরা ভালো করে জেনে থাকি তাহলে অন অ্যান এভারেজ মোস্ট অফ দ্য কোশ্চেনের উত্তর করতে পারবো। আর না হলে যদি একেবারেই নতুন কিছু হয় তাহলে সেটা তোমার জন্যও নতুন, যে ভাইয়া বা যেটাই আর কি যে ফার্স্ট হবে দেখা যাবে বা যে অনেক ভালো করবে তার জন্যও কিন্তু নতুন। সো একটা নতুন বা একটা কঠিন জিনিস আসলে আমাদের চান্স পাওয়া বা মেরিটের জায়গাটাকে ডিফাইন করে না, ঠিক আছে। তো চলো আমরা কথা না বলে শুরু করি। দেখো এখানে আমরা কোশ্চেন সলভ করবো, এখানে তুমি মানে বেশ কিছু এরকম টাইপের কোশ্চেন পেয়ে যাবা। যেমন প্রথমে যে কোশ্চেনটা, এটা আমাদের 19-20-এ আসা একটা কোশ্চেন, ঠিক আছে। মানে এই টাইপের কোশ্চেন তারা করতে পছন্দ করে, মানে যাই একটু চমকায় দিয়ে আসি এরকমভাবে তার একটা ফিল নিতে আসলে পছন্দ করে। দেখো কোশ্চেনটা কেন বললাম এরকম। সোডিয়াম ক্লোরাইড একটা অণুর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে এত, 2.36 অ্যাংস্ট্রম, ডাইপোল মোমেন্টের মান হচ্ছে 8.5 ডি, ডায়াপ্টার, আচ্ছা ডাইপোল নট ডায়াপ্টার। আচ্ছা সোডিয়াম ক্লোরাইডের অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ কত? ভাবা যায় কি ধরনের কোশ্চেনটা করছে। আচ্ছা যেটার উত্তরটা আমরা কেমনে বের করব, চলো সলভ করা শিখি, তাছাড়া আর কিছু করার নাই। এই যে ডাইপোল এই 8.5 ডি, 8.5 ডি যেটা, এই যে ডাইপোল যে জিনিসটা, এটা হচ্ছে একটা সিজিএস ইউনিট। 1D ইজ ইকুয়ালস টু আসলে 10⁻⁻18 ESU ইন্টু সেন্টিমিটার, এই জিনিসটা তোমাকে জানতে হবে। সো এখানে আবার যে জিনিসটা আমি লিখলাম মাত্র সেই জিনিসটা আবার তোমরা কাইন্ড অফ জানো। ইএসইউ জিনিসটাকেও তোমরা চিনো। ইএসইউ হচ্ছে আমাদের চার্জের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। হ্যাঁ আমরা 1.6 × 10⁻⁻19 কুলম্ব বলি, এটা যদি আমরা ইএসইউ ইউনিটে বলি তাহলে সেটা কত হয়, 4.8 × 10⁻10। আচ্ছা আর সেন্টিমিটার তো বুঝতেছো এটা আমাদের সিজিএস ইউনিট। তাহলে ওকে, সো আমাদের এই যে ক্যালকুলেশন থেকে একটা ভ্যালু নিয়ে আসতে হবে, সেটা আমাদের সিজিএস ইউনিটে নিয়ে আসতে হবে। অনুর বন্ধন দৈর্ঘ্য থেকে আমরা বের করবো মেনলি। বন্ধন দৈর্ঘ্য থেকে আমরা প্রথমে মানে ডাইপোল মোমেন্টের মান কত, 8.8 ডি দিয়েছে না, এটার আমরা বন্ধন দৈর্ঘ্য থেকে ডাইপোল মোমেন্টের মান মিউ এর ভ্যালুটা বের করি। মিউ ইজ ইকুয়ালস টু আমরা বলবো যেটা, সেটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য গুণিত হচ্ছে তার চার্জ। বন্ধন দৈর্ঘ্য
মানে হচ্ছে এই যে এল ইন্টু তার চার্জ মানে হচ্ছে ই। সো ইলেকট্রনের চার্জ কিন্তু এই এলটার ভ্যালু কত দেওয়া আছে দেখো 2.36 অ্যাংস্ট্রম। আমাদেরকে যেহেতু সিজিএস ইউনিটে নিতে হবে, দ্যাটস ওয়াই এটাকে আমরা সেন্টিমিটার ইউনিটে নিব। সেন্টিমিটার ইউনিটে এটাকে যদি নেই তাহলে অ্যাংস্ট্রম থেকে মিটারে 10⁻⁻10, সেন্টিমিটারে কত বলো তো ভাইয়া 10⁻⁸ নিলাম, ইন্টু এই যে ই ইলেকট্রনের যে চার্জ, এই ইলেকট্রনের চার্জটাকে কোন ইউনিটে নিতে হবে অবভিয়াসলি সিজিএস ইউনিটে। সেটা কত মানে ওই যে ইএস ইউনিটে 4.8 ইন্টু 10⁻⁻10 এমন নিশ্চয়ই। সো এই ক্যালকুলেশনটা করলে আমরা একটা মিউ এর ভ্যালু পেয়ে যাব। কত পাই সেটা দেখে নিই। মিউ এর ভ্যালু যেটা আমরা পাই সেটা হচ্ছে 2.36 10⁻⁸ ইন্টু 4.8 10⁻⁻10। এই ভ্যালুটা থাকে হচ্ছে আমাদের 1.1328 10⁻17। এটা কত ইউএসইউ সেন্টিমিটার। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এটাকে ডায়াপ্টারে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করতে হবে, এইটা থেকে এইটাতে কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ওই এই যে এটাকে আমরা ডায়াপ্টারে নিয়ে যাব কনভার্ট করব, ডায়াপ্টার আবার বলি কি ডাইপোলে কনভার্ট করব। সো আমরা এটাকে বলবো হচ্ছে এটা সমান আমরা মিউ, এটাকে যদি আমরা 10⁻18 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের এটা চলে আসে, তাই না? এটাকে যদি আমরা নিয়ে চলে আসি হচ্ছে 10⁻18 দ্বারা ভাগ 10⁻18 দ্বারা ভাগ, তাহলে আমি এখানে ভ্যালুটা এবার লিখতে পারবো কত ডায়াপ্টার দিয়ে, মানে এটাকে 10⁻18 দ্বারা ভাগ করো তাহলে চলে আসবে হচ্ছে ভাই 11.328 ডি। তাহলে এবার আয়নিক বৈশিষ্ট্য, এবার তুমি আরামসে এটা লিখতে পারো আয়নিক বৈশিষ্ট্য। হ্যাঁ, আয়নিক বৈশিষ্ট্য, তাহলে আমি এখানে এখন লিখব আয়নিক বৈশিষ্ট্য ইকুয়ালস টু এই যে যত ডায়াপ্টার তার ছিল 8.5, যত তার হওয়া উচিত ছিল কত 11.328 ইন্টু 100%। সো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি 8.5 বাই হচ্ছে অ্যান্সার ইন্টু 100%। সো এটার উত্তর আসে দেখো 75.03। সো এটার উত্তর আসে হচ্ছে 75.03%, যেটা সঠিক উত্তর একমাত্র কোথায় আছে আমাদের ডিতে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 75.03। ক্লিয়ার? এই এতটুকু আমাদের করতে হইতো। চলে আসো পরেরটার দিকে যাই। নেক্সট কোয়েশ্চেনের দিকে যদি আমরা যাই, নেক্সট কোয়েশ্চেনটা আমাদেরকে বলে 100 ml 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 100 ml 0.40 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে মিশ্রিত করলে কত কিলো জুল তাপ উৎপন্ন হবে প্রশমন বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মানটা আমাদের কত দেখো -47 কিলোজুল পার 57 কিলোজুল পার মোল। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমে বিক্রিয়াটা ঠিক মতন লিখে ফেলতে হবে। চলো যদি বিক্রিয়াটা লিখি, মানে সমতাকরণ করে তো বিক্রিয়াটা বুঝতে হবে আমাদের আগে। চলো আমরা আগে বিক্রিয়াটা লিখি। সালফিউরিক অ্যাসিড H2SO4, আমরা জানি এই বিক্রিয়াটা করলে কি হবে, প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সমতাকরণ যেহেতু করতেই হবে আমরা একবারই সমতাকরণ করে ফেলি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস পানি। এই তো আমাদের বিক্রিয়া। সো আশা করা যায় এখানে সামনে একটা 2 হবে, তাহলে আমাদের মিলে গেছে সমীকরণটা। আচ্ছা, তো এখন দেখো এটার 1 মোল এটা 2 মোলের সাথে বিক্রিয়া করে, দ্যাটস ওয়াই আমি প্রথমে এই দুজনের ভিতর থেকে লিমিটিং বিক্রিয়ককে তাকে বের করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক বের করার উপায়টা কি, ওই যে এন অফ এ বাই হচ্ছে তার সহগ এ, ওই উপায় দিয়ে লিমিটিং বিক্রিয়ক বের করার উপায়টা হচ্ছে এন অফ সালফিউরিক অ্যাসিড H2SO4, মানে H2SO4 এর মোল বাই হচ্ছে তার সামনের সহগ, আবার এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল বাই হচ্ছে তার সামনের সহগ। ঠিক আছে? সো এটা এখানে যেটা বেশি হবে সে অবশিষ্ট থাকবে এই দুইটা ভ্যালুর ভিতরে। এই যে দুইটা ভ্যালু আমরা বের করব, যে বেশি হবে সে অবশিষ্ট থাকবে। তো এর ভ্যালু যদি বের করি তাহলে এটা কত, মানে এই এন এর ভ্যালু আমাদের গিভেনগুলো ভ্যালুগুলো দেওয়া আছে, মোলারিটি দেওয়া, আয়তন দেওয়া, তাহলে এস ইন্টু ভি দিয়েই করবো। সো মোলারিটি মানে হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে 0.25 ইন্টু ভলিউম হচ্ছে 0.1 বাই হচ্ছে 1 এই ভ্যালু। আর এখানে হচ্ছে আমাদের কত থাকে ভাই দেখো তো 0.1 ইন্টু 0.4 বাই হচ্ছে আমাদের 2। সো স্পষ্টত দেখাই যাচ্ছে এটা হবে হচ্ছে আমাদের কত 0.025 এমন ভ্যালুটা থাকতেছে। এখানে ভ্যালুটা কত থাকতেছে আমাদের
এখানে ভ্যালুটা থাকে হচ্ছে 0.04 মানে 0.02। তার মানে বড় কোনটা ভাইয়া বলো তো? অবশ্যই আমাদের এই ভ্যালুটাই বড় না? এ ভ্যালু বড়, তার মানে এই যে আছে সে হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। যে যে ছোট সেই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, সে আমাদের বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, বা যে বড় সে হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে। বিষয়টা এটাই বোঝাচ্ছে। সো দেখো এখানে যে ডেল এইচ এর ভ্যালুটা, সেটা তো আসলে বিক্রিয়ার জন্য, বিক্রিয়াতে আসলে কত মোল ছিল? 2 মোল। আর এখানে আসলে কত মোল ব্যবহার হচ্ছে ভাই বলো তো? এখানে ব্যবহার হচ্ছে যে এই মোলটুকু, এই মোলটুকু এখানে ব্যবহার হচ্ছে 0.1 ইন্টু 0.4 এত মোল। সো আমরা বলতে পারি যে 2 মোলের জন্য এই লিমিটিং বিক্রিয়কটা বের করার পরে আমরা জাস্ট এখন খালি টেনে দিলেই হবে আমাদের ক্যালকুলেশন। সো আমরা এখন বলবো যে 2 মোলের জন্য লিখি তাহলে আমরা ইকুয়েশনটা, 2 মোলের জন্য বিক্রিয়া তাপ কত আমাদের? -57 কিলো জুল। ওকে, তাহলে 1 মোলের জন্য কত? আর হচ্ছে আমাদের 0.1 ইন্টু 0.4 মোলের জন্য বিক্রিয়া তাপ, তাহলে কত? 1 মোলের জন্য হচ্ছে আমার -57/2 ইন্টু হচ্ছে আমাদের কত? 0.1 ইন্টু 0.4। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। সো এত কিলো জুল। ক্লিয়ার? তো আসো দেখি এর ক্যালকুলেশনটা কত থাকে আমাদের। 57/2 ইন্টু আমরা বলবো 0.1 ইন্টু 0.4। সে ক্যালকুলেশন থাকে হচ্ছে 1.14 কিলোজুল পার মোল। এমন সেটার জন্য একেবারে রিলিভেন্ট যে কাছের, সব থেকে কাছের উত্তরটা হচ্ছে আমাদের ডি। আশা করি বুঝতেছো, সব থেকে কাছের উত্তরটা হচ্ছে আমাদের ডি। এটাই হয়ে গেল আমাদের উত্তর। ক্লিয়ার না? শেষ। বুঝা গেছে ভাই কেমনে আমরা সলভ করি? দেখো তুমি নিশ্চয়ই মানে ক্যালকুলেশনগুলো ধরলেই বুঝতে পারতেছো যেটা আমাদের গতানুগতিক ধারার ম্যাথ বা যে নিয়মগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে আসলে হচ্ছে না, এখানে ভেতরে বা প্যাচের একটু ক্যালকুলেশন আছে আসলে। আচ্ছা চলো তাহলে পরের কোয়েশ্চেনের দিকে যাই। ওকে, এটা হচ্ছে তোমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত কোয়েশ্চেনের পার্ট থেকে না, বাট সাস্টের কথা বলা যায় না ভাই, সে কোয়েশ্চেন আসলে রিলেভেন্সি নিয়ে আসতে যে দিয়ে দিতে পারে। এখানকার যে ম্যাথটা সেটা তোমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত অংশ থেকে না আসলে, এটা সত্য। কারণ এখানে হচ্ছে এটা কোন ম্যাথ থেকে নিয়ে আসছে জানো? এই যে এটা থেকে, এ ইকুয়ালস টু আর্নিয়াসের কনসেপ্ট, আর্নিয়াসের ধ্রুবক, এ না রে ভাই, কে ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এই কনসেপ্ট থেকে নিয়ে আসছে। -EA/RT এই কনসেপ্ট থেকে নিয়ে আসছে তারা। হ্যাঁ, এখানে এটা হচ্ছে আর্হেনিয়াসের কনস্ট্যান্ট, কেটা হচ্ছে আমাদের বিক্রিয়া ধ্রুবক, আর এখানে ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর কি, লনের বিপরীত যেটা। আর এই এখানে হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর তো হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার। সো এখানে যদি আমরা বোথ সাইডে লন নেই, যে কোনো একটা, আমরা জানি যে টেম্পারেচারের উপরেই একমাত্র আমাদের কার ভ্যালুটা নির্ভর করে, একটা বিক্রিয়া ধ্রুবক কে এর মানটা শুধুমাত্র টেম্পারেচার বা আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে, আর কারো উপর নির্ভর করে না। আর অন্য যে কেউ তুমি পরিবর্তন করো, চাপ, ঘনমাত্রা, প্রভাবক যাই পরিবর্তন করো না কেন, কে এর মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? সো এই বিক্রিয়া থেকে আমরা এই দুইটা বিক্রিয়া থেকে এরকমভাবে দুইটা ইকুয়েশন লিখতে পারি। লন K2/K1 একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য, T1 বিক্রিয়ার জন্য যদি K1 টেম্পারেচার হয়, এবং T1 টেম্পারেচারের জন্য যদি ধ্রুবক আমার K1 হয়, বিক্রিয়ার হার ধ্রুবক, T2 এর জন্য যদি K2 হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে লন K2/K1 ইজ ইকুয়ালস টু EA/R 1/T1 মাইনাস 1/T2। এই ভ্যালুটা লেখা যায়, বুঝছো? যদি মাইনাস আমরা সামনে না নেই তাহলে, আর যদি তুমি মাইনাস সহই কমন নিয়ে নাও তাহলে এ পাশেও K2 সামনে, এখানেও K2টা সামনে থাকবে। বিষয়টা জাস্ট এরকম। আমরা কি করছি, এখানে বোথ সাইডে একটা K1 এর জন্য নিছি, একটা ভ্যালু নিয়েছি, দিয়ে লন নিয়েছি, আবার একটা হচ্ছে T1 এর জন্য K1, T2 এর জন্য K2, তারপরে দুইটাকে মাইনাস করে দিয়েছি, দুইটাকে মাইনাস করে দিলে এরকম একটা সমীকরণ দাঁড়ায়। ঠিক আছে? আমরা আসলে 2 - 1 করে দিয়েছি, তো 2 - 1 করে দিলে একটা পজিটিভ হয়ে যায়, যেটা আমরা এরকম ভাবে। এখন এখান থেকে আমাদের বলেছে দেখো 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেগ ধ্রুবকের মান 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেগ ধ্রুবকের মানের দ্বিগুণ। মানে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাতে হচ্ছে দ্বিগুণ, ওটাতে বেশি। তার মানে ধরো আমরা T1 যদি বলি, সেটা হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে সেটা আসলে হচ্ছে আমাদের 300 কেলভিন। 300 কেলভিন টেম্পারেচারে এই K1 এর ভ্যালুটা হচ্ছে যদি K হয়, তাহলে আমরা বলবো T2, বা যেটা আমাদের 37 বা 310 কেলভিনে, তাহলে সেখানে K2 এর ভ্যালুটা হবে কত আমাদের? 2K। এমন
এমন না? তাহলে আমরা এখানে এই ইকুয়েশনটাকে এরকমভাবে ফর্মুলেশন করতে পারি। দেখো তো কীরকমভাবে, আমাদেরকে ই এর ভ্যালু লাগবে কিন্তু, ঠিক আছে? চাইছে কি সক্রিয়ণ শক্তির মান না ই এ, তাহলে আমরা একবার এই ক্যালকুলেশনটা কীরকমভাবে বলবো দেখো, লন তাহলে 2k বাই হচ্ছে কে ইজ ইকুয়ালস টু ই এ অ্যাক্টিভেশন এনার্জি বাই হচ্ছে আমাদের আর 8.314 1 বাই কত হবে, এটা যেহেতু ছোটোটা সেটা কত 300 মাইনাস 1 বাই 310। এই ক্যালকুলেশন এখান থেকে যদি আমরা ই এর মানটা বের করি তাহলে কি হবে বলো তো, এই যে লন 2 এর সাথে 8.314টা গুণ, তারপরে এই টোটালটুকু তার দিয়ে ভাগ, তাহলে এটাকে যদি আমরা একবারে লিখি তাহলে লিখতে পারি হচ্ছে লন 2 এর সাথে আমাদের কত 8.314টা গুণ, 8.314 এটা ভ্যালুটা গুণ, তারপরে নিচে আমরা ভাগ করে দিব 300 ইনভার্স মাইনাস হচ্ছে আমাদের 310 ইনভার্স। এর ভ্যালুটা আসে হচ্ছে ভাইয়া 53594.28 জুল পার মোল, বিষয়টা এরকম, হ্যাঁ পার মোল। তাহলে এটাকে যদি আমরা কিলো জুলে নিয়ে আসি তাহলে 1000 ঘর সামনে এগিয়ে যাবে, এখানে দেখো কত কিলো জুল পার মোলে বলছে, কিলো জুল তাহলে এখানে দশমিকটা এখানে চলে আসবে, তাহলে 53.59428 কিলো জুল পার মোল। এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে এই যদি আমাদের সঠিক উত্তর হয় সেটা আসলে আসে কোথায়, এই যে আমাদের এইখানে রিলেভেন্ট উত্তর ই। ক্লিয়ার, বুঝতে পারা গেছে? এই কাজই করছি, ঠিক আছে ভাই? ওকে, চলো আমরা পরের কনসেপ্টের দিকে একটু এগোই। নেক্সট ম্যাথটা বলতেছে আমাদের যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ থেকে বি এবং সিতে পরিণত হচ্ছে, বিক্রিটিতে এ 20% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় 1.5 অ্যাটমসফিয়ার চাপের সৃষ্টি করে, কেপি এর মান কত অ্যাটমসফিয়ার? ওকে, সো আমরা যদি বিক্রিয়াটা একটু লিখি, বিক্রিয়াটা হচ্ছে আমাদের এ ভাঙতেছে দিয়ে আমাদের বি প্লাস সি হচ্ছে, এখানে আমার প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল অবস্থায় আমাদের এটা 1 মোল আছে ভাই, এটা আমাদের 0, এটা আমাদের 0 মোল আছে। আর ইকুইলিব্রিয়াম অবস্থায় এখান থেকে 20% বিয়োজিত হচ্ছে, মানে 0.2 চলে যাচ্ছে, তার মানে এখানে আমার 0.2 তৈরি হচ্ছে, এটার সাথে এটার 1 মোল করে স্টোইকোমেট্রি 0.2 তৈরি হচ্ছে। তাহলে মোট মোল সংখ্যা, এটা কিন্তু মোল সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে আমরা বলবো হচ্ছে মোট মোল সমান কত আমাদের 1 মাইনাস 0.2, এই যে এই সবগুলোর যোগফল 1 মাইনাস 0.2 প্লাস হচ্ছে 0.2 প্লাস হচ্ছে 0.2 হুইচ মিনস 1.2, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ায় মোট মোল। ওকে, এমন এবার যদি আমি করি হচ্ছে যে আমার আংশিক চাপের পরিমাণ কত সেটা দেওয়াই আছে, মোট চাপ কত 1.5, তাহলে আমার এর আংশিক চাপ যেটা সাম্যাবস্থায় এর হচ্ছে আংশিক চাপ পি অফ এ, এর ভ্যালুটা আমরা কত বলবো, মোল ভগ্নাংশ এর মোল ভগ্নাংশ মানে হচ্ছে তার মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা, তার মোল সংখ্যাটা কত 0.8 না, এটা তার মোল সংখ্যা বাই হচ্ছে মোট মোল সংখ্যা ইন্টু হচ্ছে আমাদের আংশিক চাপ, ঠিক আছে? আর পি অফ বি এর যেটা সেটাই হচ্ছে পি অফ সি এর, কারণ তাদের মানে মোল সংখ্যাটা সমান সমান হয়ে আছে, সেজন্য আমরা বলতে পারি 0.2 বাই হচ্ছে 1.2 ইন্টু কত আমাদের 1.5। এমন এতটুকু কমপ্লিট করার পরে এতটুকু বোঝা গেছে না কি করছি আসলে, এত সহজ। এতটুকু বোঝার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিরেক্ট কেপি এর মানটা বের করে ফেলবো। কেপি সমান আমরা তাহলে কি বলতে পারবো, অবভিয়াসলি আমার বি এর আংশিক চাপ ইন্টু সি এর আংশিক চাপ বাই হচ্ছে আমাদের এ এর আংশিক চাপ। সো এই ক্যালকুলেশনও যদি আমরা লিখে দিই তাহলে এই দুইটার তো আসলে সমান, তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি না, 0.2 ইন্টু 1.5 বাই হচ্ছে আমাদের কত 1.2 তার উপরে হোল স্কোয়ার, যেহেতু এটা হচ্ছে দুইটারই সেম। তারপরে এখানে লিখবো কত, এখানে লিখবো হচ্ছে আমরা 0.8 বাই 1.2, 0.8 ইন্টু 1.2 ইন্টু হচ্ছে 1.5 এমন। সেই ক্যালকুলেশনের ভ্যালু যেটা সেটাই হচ্ছে আমাদের উত্তরটা, তা আমরা ডিরেক্ট ওই ক্যালকুলেশনের ভ্যালুই লিখে ফেলি। আচ্ছা ধরো এই ক্যালকুলেশনের যদি আমরা ভ্যালু লিখে দিই ডিরেক্ট, তাহলে 0.2 ইন্টু 1.5 তার উপরে কত আমাদের 1.2, এটার উপরে আসে হচ্ছে ভাই হোল স্কোয়ার, নিচে হচ্ছে কত 0.8 বাই হচ্ছে 1.2 ইন্টু 1.5। সো এই ক্যালকুলেশনে থাকে হচ্ছে ভাই 1/16, 1 বাই হচ্ছে থাকে হচ্ছে 16 হুইচ মিনস 0.0625 অ্যাটমসফিয়ার। দেখো তো এরকম রিলেভেন্ট উত্তর আছে এটা না?
বি নাম্বারটা না রিলেভেন্ট উত্তরটা? বি নাম্বারটা না? ইয়েস, এক্স্যাক্টলি বি নাম্বারটা। সো সঠিক উত্তর হচ্ছে আমাদের ভাইয়া বি। বলো পারা যাচ্ছে? এই যে এই ক্যালকুলেশনগুলা যেগুলো আমরা দেখতেছি এখানে, পারা যাবে না? আশা করি সহজ। ওকে, চলো পরেরটা দেখি। এই যে এই টাইপের কোশ্চেন, এগুলো কনসেপচুয়াল, এগুলো হচ্ছে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দিছে, এগুলো আমাদের জন্য উত্তর করা কোয়াইট একটু ইজি। PCl5কে যখন একটা বিক্রিয়া করানো হলো, বিয়োজন বিক্রিয়া, PCl3 প্লাস হচ্ছে ক্লোরিন, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। বিক্রিয়ায় যে ধরো তুমি ΔH এর মানটা দেখতেছো, এটা হচ্ছে পজিটিভ। ΔH এর মান পজিটিভ মানে হচ্ছে বিক্রিয়াটা আমাদের কেমন, তাপ উৎপাদী নাকি তাপ হারি? অবশ্যই তাপ হারি। সো একটা বিক্রিয়ায় তাপ হারিকে যদি আমরা তাপ হারি বিক্রিয়াতে তাপমাত্রা দিলে সামনে যায়, তাপমাত্রা কমাইলে পিছনে যাবে, বিষয়টা এরকম। সো এই বিক্রিয়াটিতে তাপমাত্রা কমালে, বিক্রিয়াটিতে যদি আমরা তাপমাত্রা কমাই, তাপ হারি বিক্রিয়া অলরেডি, তাপমাত্রা কমায় বিক্রিয়া কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে। আচ্ছা, আর চাপ বাড়ালে বিক্রিয়া সাম্যাবস্থা কোন দিকে যাবে? আচ্ছা দেখো, তাপমাত্রা কমালে বিক্রিয়া পেছনে যাবে, এটা তুমি বুঝে গেছো। আচ্ছা ডান, তাহলে এটা ডান। বিক্রিয়া যাচ্ছে কোন দিকে ভাই? পেছন দিকে। আচ্ছা এগেন যদি আমরা বলি যে চাপ বাড়ালে, তুমি জানো ভাইয়া যে আমরা চাপ বাড়ালে বিক্রিয়ার যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যায়। তো এদিকে দেখো মোল সংখ্যা হচ্ছে এই পাশে, উৎপাদে হচ্ছে আমাদের মোল সংখ্যা 2, এই 1 প্লাস 1 2, এখানে কত? 1। তার মানে চাপ বাড়ালেও যেদিকে কম সেদিকে যাবে, মানে বাম দিকেই যাচ্ছে। মানে দুইটা কাজেই বিক্রিয়া বাম দিকে সরতেছে, পশ্চাৎমুখী অগ্রসর হবে, সম্মুখে অগ্রসর হবে, এটা এটা এটা। তার মানে সঠিক উত্তর কোনটা? পশ্চাৎমুখে অগ্রসর বা আমাদের বাম দিকে যাবে। এই নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝা গেছে? এই আচ্ছা পরেরটা, বাইসালফেট প্লাস পানি, বাইসালফেট আয়ন প্লাস পানি, হাইড্রোনিয়াম আয়ন, সালফেট। বিক্রিয়াটিতে সালফিউরিক মানে বাইসালফেট আয়নের সহযোগী বা অনুবন্ধী ক্ষার কোনটি? খুব সিম্পল, এই বিক্রিয়াটিতে যদি বের করতে বলে তাও কোনো সমস্যা নেই, যদি র্যান্ডম বের করতে বলে তাও কোনো সমস্যা নাই। দেখো এর ক্ষার বের করতে হবে আমাকে, তার মানে ও কিন্তু হচ্ছে অ্যাসিড, তোমার বিক্রিয়া অনুযায়ী ও অ্যাসিড হইতে হবে, তাই না? কারণ ওর ক্ষার বের করতে হবে। তাহলে ও যদি অ্যাসিড হয়, অ্যাসিডের বৈশিষ্ট্য কী ভাই বলো তো? বাইসালফেট আয়ন, ও যদি অ্যাসিড হয়, অ্যাসিডের বৈশিষ্ট্য কি? হাইড্রোজেন আয়ন ত্যাগ করা না? কি করা? হাইড্রোজেন আয়ন ত্যাগ করা। সো হাইড্রোজেন আয়ন যদি ত্যাগ করে দেয়, তাহলে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে কত থাকবে? SO4 থাকে শুধুমাত্র, এখানে থাকে হচ্ছে 2-। তাহলে হাইড্রোজেন আয়ন তো হচ্ছে আমাদের অ্যাসিড নাকি ক্ষার সেটার জন্য নির্দেশক, সেই তো আমার নির্দেশ করে দেয়। হাইড্রোজেন আয়ন গ্রহণ করলে সে হয়ে যায় ক্ষার, যদি এরা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতো তাহলে সে ক্ষার হিসেবে পারফর্ম করতো। বাট যেহেতু সে হাইড্রোজেন আয়ন ত্যাগ করছে, দ্যাটস ওয়াই সে কি হিসেবে পারফর্ম করতেছে? অ্যাসিড হিসেবে। সে যদি অ্যাসিড হয় তাহলে এটা হয় তার অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী কি হয় বলো ভাইয়া? ক্ষার। এটা হয় হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। ওকে, সো অনুবন্ধী ক্ষার হয়ে যাচ্ছে এটা, তো হয়ে গেল আমাদের জন্য। আর তো কিছু প্রয়োজন নাই বোধহয় এখানে, বাদ বাকিটা তো হোপস আমরা পারবো না। তাহলে আমাদের অনুবন্ধী ক্ষার কোনটা? ডি, সালফেট। সালফেট। আচ্ছা আসো পরেরটা দেখি আমরা। এই বিক্রিয়াটাতে বলতেছে 0.36 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 0.18 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা তৈরি বাফা দ্রবণের পিএইচ এর মানটা কত, যেখানে পিকেবি এর মান দেওয়া আছে। আচ্ছা তো আমাদের এই যে আমাদের হেন্ডারসন হেসেলবার্গ যে সমীকরণ, সেখান থেকে আমরা আসলে মানে অম্লীয় বাফা দ্রবণের জন্য পিএইচ বের করতে পারি, ক্ষারীয় বাফা দ্রবণের জন্য পিওএইচ বের করতে পারি। সো আমরা যদি ডিরেক্ট ওই হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণটার সহযোগী দিয়ে লিখি, তাহলে পি অফ OH সমান লিখতে পারি পি অফ কেবি প্লাস লবণ বাই বেজ, সল্ট বাই হচ্ছে কত হয় ভাই আমাদের? বেজ। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, পিকেবির মানটা আমার ডিরেক্ট দেওয়া 4.75 প্লাস লবণ, সল্ট কোনটা আমাদের রে? এই যে লবণ, কত? 0.18 বাই বেজটা কত? 0.36 লবণ বাই অ্যাসিড কত? 0.2 না আমাদের? তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের কত হচ্ছে সেটা আমরা বের করে ফেলি। একবারে করতেছি, 4.75 প্লাস 0.5 আসলে, তাই না? হাফ থাকে না? তাহলে এই ক্যালকুলেশন থাকে হচ্ছে আমাদের 4.44897। এটা অবভিয়াসলি আমাদের পিওএইচ এর মান রে ভাই, পিএইচ না কিন্তু, বাট আমাদের চাইছে কি? পিএইচ। সো আমরা জানি তো যে পিএইচ সমান কি? 14 মাইনাস পিওএইচ, বলতে পারি না? সেই ক্যালকুলেশন যদি করি, 14 মাইনাস অ্যান্সার দিয়ে দিই আমরা, তাহলে থাকে 9.55 তাহলে এটাই তো আমাদের অ্যান্সারটা, 9.55। কোথায় আছে এটার অ্যান্সারটা ভাইয়া? ই নাম্বার অপশানে।
তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের 9.55। ক্লিয়ার? পারা যাবে? ওকে, আচ্ছা চলে আসো পরের কোশ্চিনে যাই। এই যে দেখো ভালো একটা কোশ্চিন বলতেছে, নিচের কোনটির অম্লত্বের পরিমাণটা বেশি? এখানে যে অ্যাসিডগুলো আছে সবগুলাই হচ্ছে আমাদের কেমন অ্যাসিড বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড বা আমাদের অর্গানিক অ্যাসিড। সো অর্গানিক অ্যাসিডে অম্লত্বের পরিমাণটা যদি আমরা ডিটারমিন করতে চাই তাহলে আমাদের প্রায়োরিটির বিষয় কিছু আছে। প্রায়োরিটির বিষয় বলতে আমাদের ফার্স্ট বা আমাদের প্রথম যে প্রায়োরিটির বিষয়টা সেটা হচ্ছে আলফা কার্বনে হ্যালোজেনের উপস্থিতি, হ্যালোজেন ও তার পরিমাণ, বুঝছো? যদি আলফা কার্বনে হ্যালোজেন থাকে তাহলে সেটা এবং তার পরিমাণ। আবার হ্যালোজেনের ক্ষেত্রেও যদি আমাদের ফ্লোরিন আছে একটাতে, ধরো 3টাই আর একটাতে ক্লোরিন আছে 3টাই, তখন তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে ফ্লোরিন যেটাতে সেটার ভ্যালুটা সব থেকে বেশি বা তার সক্রিয়তা সব থেকে বেশি। সেকেন্ড হচ্ছে যদি আলফা কার্বনে হ্যালোজেন ও তার পরিমাণ, আলফা কার্বনে হ্যালোজেন না থাকলে টোটাল কার্বন শিকলে হ্যালোজেন কি আছে কিনা সেটার পরিমাণ। তাহলে আলফা কার্বনে না থাকলে তখন চলে যাবে হচ্ছে কার্বন চেইনে, কার্বন শিকলে, আলফা কার্বনে না থাকলে কার্বন শিকলে হ্যালোজেন আছে কিনা, এক্স আছে কিনা, থাকলে সেটা সক্রিয়। আর তারপরে এই হ্যালোজেনের উপস্থিতি যদি ধরো নাই, যদি নর্মাল অ্যাসিডগুলোর ভিতরে তুলনা করতে বলে তাহলে তখন প্রায়োরিটিতে চলে আসবে হচ্ছে আরেকটা জিনিস। সো প্রায়োরিটি জিনিস আমাদের মাত্র দুইটাই, তখন প্রায়োরিটির জিনিস চলে আসবে হচ্ছে যার শিকল যত ছোট তত বেশি তীব্র, সে শিকল যত ছোট সে তত বেশি তীব্র। যার শিকল যত ছোট সে তত বেশি আসলে কেমন? তীব্র। তাহলে এখানে দেখি আমরা, চলে আসো আমাদের কার্বক্সিলিক গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত সেটাই তো তার আলফা। এই যে এখানে যেমন এই আলফা, ডিফারেন্ট একটা কালার নেই, হ্যাঁ এখানে যেমন হচ্ছে এই হচ্ছে আমাদের আলফা কার্বন, এখানে এই আমাদের আলফা কার্বন, এখানে এই হচ্ছে আমাদের আলফা কার্বন, এই হচ্ছে আলফা কার্বন, এই হচ্ছে আলফা কার্বন। আচ্ছা দেখো ভাইয়া, এই আলফা কার্বনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখবো এই আলফা কার্বনে আসলে কোনো ই নাই, এটার ভিতরে তো হ্যালোজেনই নাই, এগুলাতে তো হ্যালোজেন আছে আছে আছে, তাই না? এটার ভিতরে তো হ্যালোজেনই নাই, এই যে এটার ভিতরে হ্যালোজেনই নাই, সরি প্রথমটাতে, তার মানে ওটা তো বাদ। আচ্ছা এইখানে দেখো এটাকে আমরা বাদ দিচ্ছি পরের দ্বিতীয় নাম্বারটাকে, কেন? কারণ এখানে এই কার্বনে আসলে হ্যালোজেনটা নাই, এখানে এই যে এই কার্বনে আসলে হ্যালোজেনটা নাই, এই কার্বনে দেখো দুইটা হাইড্রোজেন, এই কার্বনে আসে হচ্ছে হ্যালোজেন, বাট এগুলাতে প্রত্যেকটাতে আলফা কার্বনে হ্যালোজেন আছে, এই প্রত্যেকটাতে দেখো ভাইয়া আলফা কার্বনে হ্যালোজেন আছে, আলফা কার্বনে হ্যালোজেন আছে। আচ্ছা তাহলে আমাদের এও বাদ গেল, এও বাদ গেল। এবার এই তিনটার ভিতরে যখন তুলনা করব তখন আমি দেখব যে আলফা কার্বনে হ্যালোজেন আছে, এখানে বিটা কার্বনেও মানে পাশের কার্বনে হ্যালোজেন আছে, কিন্তু এখানে আলফা কার্বনে হ্যালোজেন থাকার পরে পাশের কার্বনে হ্যালোজেন না মিথাইল গ্রুপ আছে, তার মানে এও চলে গেল হচ্ছে আমার বাদ, কারণ এগুলাতে আমার তাহলে দুইটা করে হ্যালোজেন আছে। ঠিক আছে, এখন আমরা কাকে প্রায়োরিটি বেশি দিব, যে আলফা কার্বনে যার কাছে ফ্লোরিন আছে তাকে নাকি আলফা কার্বনে যার কাছে ক্লোরিন আছে তাকে? উত্তরটা হচ্ছে অবশ্যই আলফা কার্বনে যার কাছে ফ্লোরিন আছে তাকে। কেন? কারণ কারণ আলফা কার্বনে ফ্লোরিন, ওটাই তো বললাম যে যদি একাধিক হ্যালোজেন উপস্থিত থাকে, হ্যাঁ ধরে নাও যদি যৌগটা এরকম হয় CF3COOH এরকম, আর একটা হচ্ছে CCl3COOH এরকম, তাহলে কোনটা বেশি তীব্র হবে বলো? এইটা। ক্লিয়ার? দ্যাটস ওয়াই তাহলে সেই অনুযায়ী সঠিক উত্তর আসতেছে আমাদের কোনটা? সি নাম্বারটা। সঠিক উত্তর আসতেছে কোনটা ভাইয়া বলো? সি নাম্বারটা। ক্লিয়ার তো? এরকম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। চলো পরের কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেনটা আমাদের বলতেছে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ার ঘনমাত্রা 0.8 থেকে 0.2 হতে 0.8 ঘনমাত্রা 0.8 হতে 0.2 হতে 2000 সেকেন্ড সময় লাগলো, বিক্রিয়ার গড় হার কত? এটা খুবই সহজ, বিক্রিয়ার হারকে আর দ্বারা প্রকাশ করতে গেলে আমরা ডেল অফ এক্স মানে ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে ডেল অফ টি। সো ডেল অফ এক্সটা আসলে কত? 0.8 থেকে 0.2তে আসলো, সময় কত লাগলো আমাদের? 2000। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে আসলে গড় হারটা কত ভাই বলো তো? 0.6 ভাগ হচ্ছে আমরা 2000, সেই ভ্যালুটা আসে 3 × 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। এই তো এটা কোথায় আছে রে? এ 3 × 10⁻⁴ এ, ওকে এই যে এ। আচ্ছা চলো পরের কোশ্চেনে দেখি। একটা কোশ্চেন বলতেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য ধ্রুবক কেসি এর মানটা হচ্ছে 0.28, তাহলে কেপি এর মানটা কত এই রাসায়নিক বিক্রিয়ার জন্য? আমরা জানি আসলে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কেপি ইজ ইকুয়ালস টু কেসি RT⁴ del n।
এমন না, এমন। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ডেল এন এর ভ্যালুটা বের করতে হবে আগে। ডেল এনটা কি? ডেল এন বিক্রিয়কের মোল সংখ্যা মাইনাস উৎপাদের মোল সংখ্যা। সো বিক্রিয়কের মোল সংখ্যা কত দেখো, শুধু গ্যাসকে কাউন্ট করবো, সবাই যেহেতু গ্যাস, মানে বিক্রিয়ক আছে 3, উৎপাদে আছে হচ্ছে 5, তাহলে 3 মাইনাস 5 হুইচ মিনস -2। আচ্ছা, সো আমাদের কেসি এরই ভ্যালু দেওয়া, আমাদের কেপি এর ভ্যালু লাগবে। সো কেসি ইজ ইকুয়ালস টু, তাহলে আমি আরটি তার উপরে স্কোয়ার বলে দিতে পারবো, পারবো না? পারবো। কেসি এর মানটা কত আমাদের বলো? 0.28, আর টিটার ভ্যালু হচ্ছে 0.0821, যেহেতু আমরা অ্যাটমসফিয়ার এককে লিখতে চাচ্ছি এটাকে, ঠিক আছে, ইন্টু হচ্ছে কত, কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দেওয়াই আছে 27 ডিগ্রি, মানে 300, তার উপরে স্কোয়ার। চলো এই ভ্যালুটা লিখে ফেলি, তাহলে তো হয়ে যায় 0.28 বাই হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 300 তার উপর স্কোয়ার। সেই ভ্যালুটা থাকে 4.61, 10 টু দি পাওয়ার -4, 4.61 মানে 10 টু দি পাওয়ার -4, 4.62 একই কথা তুমি বলতে পারো, এটিএম, অ্যাটমসফিয়ার। ওকে, এবং এটা হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 2, এমনই থাকে না? তাহলে সঠিক উত্তর থাকে হচ্ছে এইটা, এ। বুঝা গেছে না ভাইয়া? ক্লিয়ার? ওকে, এমন। আসো নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেনটা এই যে দেখো, হুবহু একটা কোশ্চেন না, এরকমই একটা কোশ্চেন আমরা সলভ করলাম। তো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হার ধ্রুবকের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে T1, সেটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যেখানে আমাদের K1 এর ভ্যালুটা হচ্ছে কে, হার ধ্রুবকের ভ্যালুটা আমরা কে ধরলাম, আর এটা 35 ডিগ্রি সেলসিয়াস মানে আসলে কত, 308 কেলভিন, কেলভিনে নিতে হবে যেহেতু। T2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি সেলসিয়াস হুইচ মিনস 318 কেলভিন, এবং সেখানে হচ্ছে আমাদের K2টা কত, আগেকার দ্বিগুণ 2K। তাহলে এবার আমরা ডিরেক্ট ই এর ভ্যালু বের করার জন্য যে ইকুয়েশনটাতে যেতে পারি, সেটা হচ্ছে ln K2 বাই K1 ইজ ইকুয়ালস টু EA বাই আর, অ্যাক্টিভেশন এনার্জি বাই আর, 1 বাই T1 মাইনাস 1 বাই T2, এমন এই ক্যালকুলেশন। তাহলে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যদি ই এর ভ্যালুটা একবারে বের করি, EA সেটা কত হয় ভাইয়া? তাহলে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই এখান থেকে, সেটার সাথে আর গুণ করে দিই, মানে আমরা বলতে পারি ln 2 ইন্টু আমাদের কত, আর বাই হচ্ছে T ইনভার্স 1 মাইনাস T2 ইনভার্স 2। আমি ক্যালকুলেটরে এমনি লিখবো আসলে, সেজন্য এমনি লিখে দিলাম তোমাকে। এরকম করতে পারো না তুমি? করা যায় তো, এই যে পার্ট 2কে লেখা যায় না এরকম? তাহলে চলো এই ক্যালকুলেশনটা যদি একবারে করে দিই, ln 2 ইন্টু আর মানে 8.314 বাই হচ্ছে আমাদের এটা কত, 308 ইনভার্স মাইনাস 318 ইনভার্স 1। সো এই ভ্যালুটা থাকে হচ্ছে আমাদের 56.443 কিলোজুল পার মোল, একবারে যদি হিসাব করে নিই কিলোজুল পার মোল, তাহলে এটা কত থাকে আমাদের 56 পয়েন্ট, এই যে বি অ্যান্সার। পারা যাবে না ভাইয়া? আশা করি পারা যাবে। আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের বলতেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1% জলীয় দ্রবণের পিএইচ কত। সো 0.1% যেটা মানে পার্সেন্টেজ থেকে আমাদের এই যে ঘনমাত্রা বের করার উপায়টা হচ্ছে ভর গুণিত মোলারিটি পার্সেন্টেজ গুণিত হয় হচ্ছে 10। এটা হয় হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। তুমি চাইলে আমাদের মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাসের যে থিওরির ভিতরে এটা পরিমাণগত রসায়নের ভিতরে দেখানো আছে, সো ওখান থেকেও তুমি এটা করে নিতে পারবা। সো এটা কি বললাম, একটা হচ্ছে আণবিক ভর, একটা হচ্ছে মোলারিটি। আমরা মোলারিটি বের করবো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40, ওটাকে রাখো। পার্সেন্টেজ কত বলছে, 0.1 না, তাহলে 0.1 গুণিত 10 ভাগ হচ্ছে 40 হুইচ মিনস 1/40, মানে যেটার মানে হচ্ছে আসলে 0.025, তাই না? 0.025 এত মোলার। তো এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য পিএইচ এর মান কত? পিএইচ এর মানটা ডিরেক্ট হবে হলো যদি আমরা বলি তাহলে 14 মাইনাস পি অফ OH, তাহলে 14 আর মাইনাস পি অফ OH মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, যেটা হচ্ছে 0.025, একবারে করতেছি, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 14 প্লাস লগ 025 12.439, মানে 12.4। সঠিক উত্তর কোনটা? ডি। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ক্লিয়ার ভাইয়া? এই
চলো আসো পরের কোশ্চেনটার দিকে যাই। এই যে একটা কোশ্চেন বলছে, এই কোশ্চেনটা হচ্ছে এমন, এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়াতে কেসি এর মানটা হচ্ছে 0.64, তাহলে এই বিক্রিয়াটাতে ওই একটা বিক্রিয়াকে আমরা হাফ দ্বারা মাল্টিপ্লাই করছি, জাস্ট বুঝছো, হাফ দ্বারা মাল্টিপ্লাই করছি, ওই বিক্রিয়াটাতে কেসি এর মান কত হবে? আচ্ছা, সো একটা জিনিস আমি তোমাকে একটা জিনিস খালি দেখাই, সেটা হলো এই বিক্রিয়াটাতে কেসি এর মান আমরা এটাকে করব হচ্ছে a + 2b দিয়ে যদি হয় হচ্ছে আমাদের মনে করে নাও 2c, ধরে নাও একটা বিক্রিয়া হলো দিয়ে আমাদের 2c তৈরি হলো। এই একটা বিক্রিয়াতে কে এর মানটা হচ্ছে মনে করে নাও একটা ভ্যালু আসছে, বিক্রিয়ার ধ্রুবক কে এর মানটা আসছে হচ্ছে আমাদের কে ড্যাশ, মানে সরি কে ওয়ানের মানটা আসছে আমাদের কে। এই বিক্রিয়াটাকে যদি আমরা হাফ দ্বারা মাল্টিপ্লাই করে দিই, কত দ্বারা? এন দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম ধরো, তাহলে আমরা এই বিক্রিয়াটাকে এখন কি বলতে পারি? এন দ্বারা মাল্টিপ্লাই করলে এন অফ এ প্লাস হচ্ছে এন অফ 2b দিয়ে হচ্ছে এন অফ 2c, এমন হয়েছে। এখন এই বিক্রিয়াটার পরিবর্তিত যেটা সেটা হচ্ছে আমাদের কে টু। এই কে টুটা আসলে কি হয় জানো ভাইয়া? আগেরটার যেটা ছিল সেটার উপরে পাওয়ার আকারে হয়ে যায়, যত দ্বারা মাল্টিপ্লাই করছিলাম তত সেটা কি আকারে হয়ে যায় বলো? আগেরটার উপরে পাওয়ার আকারে হয়ে যায়, সিম্পল, আর কিচ্ছু না, ঠিক আছে? কারণ এই যে যেটা দ্বারা আমরা মাল্টিপ্লাই করি সেগুলো কি তাদের উপরে যায়, সবার উপরে কি মানে পাওয়ার আকারে চলে যায় না? দ্যাটস ওয়াই এটা পাওয়ার আকারে হয়েছে। সো যদি এটাই ঘটে থাকে তাহলে বলো তুমি কিন্তু এটার উত্তর আসলে পেরে গেছো, পেরে যাওনি? কারণ এখানে আমাদের নতুন পরিবর্তিত যেটা সেটা ধরে নিলাম আমরা কে ড্যাশ, সেটা কত হবে বলো? আগেরটার উপরে, আগেরটা কত? আগেরটা যেটা ছিল সেটা ধরে নাও কেসি এর উপরে কত দ্বারা মাল্টিপ্লাই করছিলাম? হাফ দ্বারা মাল্টিপ্লাই করছি না টোটাল বিক্রিয়াটাকে, তাহলে হাফটা হচ্ছে পাওয়ার আকারে চলে গেছে। তার মানে বলতে পারো তুমি রুট ওভার পাওয়ার আকারে হাফ মানে তো রুট ওভারই ভাই 0.64। তো এই যে রুট ওভার 0.64 এই ভ্যালুটা আসলে কত? 0.08, তাই না? 64, তার মানে এটার ভ্যালু থাকে হচ্ছে 0.8। অ্যান্সারই হচ্ছে এইটা, খুব সহজ, অ্যান্সার হচ্ছে এইটা 0.8, সঠিক উত্তর হচ্ছে ডি। ক্লিয়ার কিনা? থিওরিটা বুঝতে পারছো? থিওরিটা কিভাবে নিয়ে আসা হয়েছে এমন। আসলে আমরা পরের কোশ্চেনটা করি, ভেরি লাস্ট কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে এমন, 0.15 মোলার ঘনমাত্রার একটা দুর্বল জৈব অ্যাসিড পানিতে 1.35% আয়নিত হচ্ছে, মানে এটা আমার আলফার মানটা দেওয়া বাট পার্সেন্টেজ আকারে দেওয়া। ওকে, ওই দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত হবে? দুর্বল জৈব অ্যাসিড, অ্যাসিড থেকে আমাকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করতে হবে। আচ্ছা, সো আলফা অ্যাসিড থেকে আমরা মেইনলি অ্যাসিড যেহেতু HA, এখান থেকে আসলে আমরা কি পাবো বলো তো ভাই? অবশ্যই এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পাবো, তাই কি না? কার ঘনমাত্রাটা পাবো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবং লৌহকরণ সূত্র থেকে যদি আমরা তুলনা করি তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হয় হচ্ছে আলফা ইন্টু সি, বিয়োজন মাত্রা গুণিত হচ্ছে তার ঘনমাত্রা। তো ঘনমাত্রাটা 0.15, এটার ভ্যালু তো বসিয়ে দিলাম। বিয়োজন মাত্রাটা কত? 1.35 বাই হচ্ছে 100 ইন্টু ঘনমাত্রাটা কত? 0.15। সো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত থাকে আসলে? 1.35 ইন্টু 0.15 বাই হচ্ছে 100, ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে 2.025 ইন্টু 10⁻³ মোল পার লিটার, এমন থাকে। যেটার একটাও ভ্যালু উত্তরে নাই। কেন থাকবে? কারণ এটা তো আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আমার লাগবে কিসের? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। সো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটাকে আবার আমরা কি বলতে পারি? এমন বলতে পারি না যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এর ভ্যালুটা হয় আসলে কত? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এর ভ্যালুটা থাকে হচ্ছে অলওয়েজ 10⁻14। সো তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তুমি জানো, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা এখন এখান থেকে বের করতে পারবো না। 10⁻14 বাই হচ্ছে আমাদের কত? এই ভ্যালুটা 2.025 কত? -3। সেই ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি 10⁻14 বাই হচ্ছে আমাদের অ্যান্সার, সো থাকে হচ্ছে আমাদের 4.9 10⁻12 মোল পার লিটার। বুঝছো? এই যে এগুলা কিন্তু ট্রিক জিনিস, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। চাইছে কি? হাইড্রোক্সিল দিয়ে রাখছে অ্যাসিড, তাহলে এটা কত আসছে? 4.9 × 10⁻12। কোথায় আসছে সেটা? 4.9 × 10⁻12 999 বিতে, ঠিক আছে? সঠিক উত্তরটা আমাদের কোনটা আসতেছে তাহলে ভাই বলো? বি নাম্বার। ক্লিয়ার? সো আরামসে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। ইম্পর্টেন্ট।
ওকে, সো এই ছিল হচ্ছে এখানকার পর্যন্ত প্রশ্ন ভাইয়া। এই জায়গাগুলো থেকেই আমাদের কোয়েশ্চেনগুলো মেইনলি হয়। তো আমাদের পুরো ফার্স্ট পেপারের লেকচারটা আসলে টোটাল ফার্স্টে যতগুলো কোয়েশ্চেন মানে অ্যানালাইসিসের মাধ্যমে মনে হয়েছে যে হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, প্লাস শুধু ইম্পর্টেন্ট বলে না, বেশ কিছু কোয়েশ্চেন আসছে যে কোয়েশ্চেনগুলো হচ্ছে লিটারেলি আমার তোমার গদ বাঁধা যে নিয়মে আমরা যে সকল মানে সিলেবাসের অন্তর্ভুক্তিতে যে সকল জিনিসপত্র পড়ি ওই সকল জিনিসপত্রের ভিতরে অন্তর্ভুক্ত না, সেই সকল জিনিসপত্রকেই নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? এবং সেগুলোকে একটু নতুনভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। পিছনে থিওরিটা খুব বেশি আলোচনা করা হয়নি, কিন্তু কোথা থেকে হলো বা কেন হলো সেগুলোকে আলোচনা করার ট্রাই করা হয়েছে। কারণ পেছনের থিওরি নিয়ে আসতে গেলে রীতিমতন দেখা যাবে যে ফুল আরও মানে হচ্ছে যে চ্যাপ্টার তো তুমি পড়তেছো আরও পড়া বাড়তে আছে, সো অতটা বেশি টাইম দিতে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু তাই বলে আমরা সাস্ট যে যেরকমভাবে কোয়েশ্চেন করে একটু হচ্ছে যে ধরো মানে নিয়মের ভিতরে ব্যতিক্রম ঢুকানোর চেষ্টা করে, সো ওটাকে একেবারে নেগলেক্টও করতে পারি না আমরা, ঠিক আছে? সো যাই হোক, আশা করি মানে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে একটা আলাদাভাবে আসলে একটা কনফিডেন্স কাজ করে। সেই কনফিডেন্টের উপর ভিত্তি করে, ওভার কনফিডেন্ট না, সেই কনফিডেন্টের উপর ভিত্তি করে কাইন্ডলি প্রিপারেশন নিতে থাকো। প্রিপারেশন নেওয়ার পরে যাও আল্লাহর নাম নিয়ে, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে, বাকিটা আল্লাহ ভরসা, বাকিটা যেরকমভাবে আসবে সেটা ইনশাল্লাহ ট্যাকেল দেওয়া যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন নিতে থাকো, পরীক্ষা খুব কাছাই গেছে এবং হোপসো আমি আমার অন্তঃস্থল থেকে দোয়া করবো তুমি যেন তোমার কাঙ্ক্ষিত জায়গার ভিতরে পৌঁছে যেতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।